নমস্কার প্রত্যেককে। আ আমার কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে ১ম এ। আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আমি নন্দিতা ঘোষ। আ আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং অডিও, ভিডিও প্রত্যেকটা বিষয় ক্লিয়ার আছে কিনা অবশ্যই সেটা জানাতে হবে। ধৈর্য সহকারে একটা ছোট্টর মধ্যে আমরা ক্লাসে প্রেজেন্ট করব। আ অনেক দিনের একটা অপেক্ষার পরে আরো একটা পরীক্ষা আমাদের জন্য এবং নতুন ভার্শনের পরীক্ষা। আ সমস্ত কিছু প্রপারলি শোনা যাচ্ছে। Each and everyone should সবসময় অ্যাক্টিভ থাকবেন ক্লাসে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করব, কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন। দ্যাট মিনস যেকোনো জিনিসই শেখার পথে আমরা কম্পিটিটিভ সেক্টরকে অনেকটা বেশি আ রোট মেমোরাইজেশন এর মতো করে নিই। যখনই আমাদের শিখতে হয় সেই বিষয়টা তখন আমাদের একটু ধৈর্য ধরতে হয়। ঠিক আছে? তো প্রপারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, ম্যাম শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর কনফার্মেশন। তো আমি আজকে কি ক্লাস করাবো কারো কি জানা আছে এই মুহূর্তে? কি ক্লাস করাতে চলেছি? আপনাদের জন্য আমি একেবারেই নতুন ফেস হতে চলেছি। অনেকে হয়তো চিনতে পারেন আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণত কিন্তু একটি সাবজেক্ট পড়াই সেটা হচ্ছে বাংলা। আ একেবারেই নয় আমি বাংলা পড়াবো আপনাদেরকে। আ তো বাংলা। আচ্ছা অনেকে জানেন দেখছি। ঠিক আছে কারোর যদি অডিও অন থাকে কাইন্ডলি সেটাকে অফ করে দেবেন। অডিও, ভিডিও যা কিছুই হোক না কেন। যদি কারোর অন থাকে আমার মনে হচ্ছে কারোর একটা অন রয়েছে। সো আপনি কাইন্ডলি সেটা অফ করবেন। ঠিক আছে? আমি আজকে বাংলা জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আ আম আরো একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে, যেকোনো পরীক্ষার জন্য each and every number is important তাই নয় কি? এখানে আমাদের ১০ টা নাম্বার আছে সেখানে আমাদের কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে এবং ক্লাস দেওয়া হবে এবং আশা করছি সেই ১০ টি নাম্বার প্রপারলি আপনারা নিয়ে আসতে পারবেন। কিসের ক্ষেত্রে বলছি? বাংলার ক্ষেত্রে বলছি, আমাদের নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে বলছি, যেই পরীক্ষাটি অনেকগুলো বছর পরে আমাদের সামনে কিন্তু এসেছে। সো ফলত যে বিষয়টা হয়েছে একটু প্রত্যেকে ধৈর্য ধরে ১ম দিকে শুনবেন। আমরা আ কিছু ক্লাসেস আপনাদের সাথে শেয়ার করব। সেটা কতদিনের বেসিসে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। যদি বলেন যে আরো কিছু ইনফরমেশন চাই সেটি যদি হয়ে থাকে আমাদের ক্লাসেস এর বিষয়ে বা আমাদের যে নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা সম্পর্কে আমরা কথা বলছি। আমি আশা রাখছি যে আপনারা যারা এই মুহূর্তে এখানে ক্লাস করতে এসেছেন বা করতে চাইছেন তারা প্রত্যেকেই ক্লাসেস এর সম্পর্কে বা যে পরীক্ষাটা দিতে বসেছেন তার সম্পর্কে অবগত। তাই আমি সে বিষয়ে বিশেষ আলোচনা করছি না। আর আমাদের থেকে সে বিষয়টা কিন্তু আরো একবার আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। যাই হোক, আমাদের নাম্বার থাকে বাংলার ক্ষেত্রে আপনাদের সকল পেপারস এর মধ্যে একটি ল্যাঙ্গুয়েজ পেপারও বর্তমান রয়েছে এই পরীক্ষার জন্য। আ সেখানে আমরা বিভিন্ন ধরনের বিষয়পত্র দেখতে পারি। নির্দিষ্টভাবে তথাকথিতভাবে দাগিয়ে দেওয়া বিষয়পত্র নয়। সেটি আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর আমাদের যা সংরক্ষণ রয়েছে তার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা মতামত অনুসারে একটি ক্লাসেস এর পর্বকে। আ আপনারাও নিশ্চয়ই চর্চা করেছেন এ বিষয়ে যে আমরা আ পরীক্ষাটা দেওয়ার সময় জানতে পেরেছি যে আমাদের এখানে ইংরেজি এবং বাংলার মতো কিছু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তার কিছু প্রশ্নপত্র আমাদের সামনে রয়েছে। আ সেই প্রশ্নপত্রগুলো সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন। নয়তো আমরা নেক্সট দিন সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। কিন্তু আজকে আমি যেটা জানানোর চেষ্টা করব তোমাকে বা তোমাদেরকে, তুমি বলছি বা আপনি বলছি, যা কিছুই হোক না কেন, সেটা হচ্ছে ১০ নম্বরের ভিত্তিতে আমাদের ক্লাসেস গুলো হবে। যে ক্লাসেস গুলো হবে এই মুহূর্তে বলে রাখি, ইচ অ্যান্ড এভরি ডে যেইটুকুনি 1 আওয়ার কি 1 আওয়ার আমরা দেব কিনা, তো এই 1 আওয়ার আমরা এখান থেকে শিখে চলে যাব। বাড়িতে গিয়ে পড়ার জন্য কিছু রাখবো না। ঠিক আছে? এভাবে হবে। কিছু রেকর্ডেড ভার্শন এ জিনিসপত্র দেওয়া হবে। রেকর্ডেড ভার্শন এ বলতে ভিডিওর ক্ষেত্রে রেকর্ডেড ভার্শন না। আ কিছু নোটস পত্র আমরা প্রোভাইড করব পরীক্ষার আগে পর্যন্ত এবং তার সাথে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে সপ্তাহে ২ টো ক্লাস। আ এবং যেহেতু ১০ নম্বরের বিষয় এবং যেহেতু খুব আ কি বলবো? এমন একটা বিষয় যেটা খুব একটা হাই লেভেল কে বিলং করে না। কিন্তু যদি একটু ঠিকঠাক করে না দেখা যায় তখন একটু সমস্যার সৃষ্টি করতে পারে। এরকম একটা জায়গা থেকে আলোচনা করব। কি আসে কেউ কি জানা আছে কারোর? হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, সে তো ঠিক আছে। কিন্তু আমি সবসময় একটা রুলস অ্যান্ড রেগুলেশন কে মেইনটেইন করি।
ক্লাস হবে, আফটার দ্যাট ক্লাসের পিডিএফ আপনাদের কাছে পৌঁছাবে। এবার অবশ্যই সেটা আপনাদের উপর, আপনাদের চাহিদার উপর এবং তার সাথে, সাথে ইনস্টিটিউটের উপর নির্ভর করে। তবে আমি যেভাবে আপনাদের চালিত করার চেষ্টা করব, আশা করব সেটা আপনাদের বেটার দিকে নিয়ে যাবে বলে আমার মতামত। ঠিক আছে? তো আ এইটুকুনি বলতে পারি। আর যদি সেরকম থাকে অবশ্যই সে অনুযায়ী প্রিপেয়ার করা হবে এবং প্রেজেন্টেশন করা হবে। কিন্তু আমি যতদূর করব, আমি যেইটুকুনি বলতে পারি, আশা করছি আমি যে নোটস প্রিপারেশন গুলো যেইগুলো পিপিটি থাকবে বা পিডিএফ থাকবে সেগুলো ক্লাসের সঙ্গে, সঙ্গে অর্থাৎ আজকে যদি কোনো একটা ক্লাস শেষ হয়ে থাকে আজকের ফুল পিডিএফটা যেটুকুনি আপনাদের করানো হবে সেইটুকুনি আপলোড করে দেওয়া হবে। এটা একটা বিষয়। ২য় বিষয়, যেগুলো হয় তথাকথিতভাবে কিছু নোটস অর্থাৎ ধরুন আমি আজকে আপনাদের যে টপিকটা করাবো সেটা হচ্ছে বাগধারা এবং প্রবাদ। তার সম্পর্কে আপনাকে কিছু জানা দরকার। অনেকের মনে হতে পারে যে ২ নম্বরের জন্য কি যায় আসে? ২ নম্বরের জন্য আপনি চাকরিটা নাও পেতে পারেন। এইটুকুনিই যায় আসে। তাতে আপনার জীবনটা পরিবর্তিত হয়েও যেতে পারে এবং তার থেকে ফিরেও আসতে পারে। অর্থাৎ আরো ২-৩ বছর আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এবার এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি ২ নম্বরের জন্য কতটুকু পড়বেন। এবার বিষয়টা হচ্ছে ধরুন প্রবাদ প্রবচনের উপর আমি কোনো কিছু তথ্য দিলাম। অবশ্যই আমি যদি আজকে প্রবাদ প্রবচন আপনাকে পড়িয়ে থাকি, সম্পূর্ণ প্রবাদ প্রবচন তো আপনাকে দেওয়া সম্ভব হবে না। সেই নোটস গুলো আপনি আগে থেকে পাবেন। যাতে আপনি সেগুলোতে চোখ বোলাতে পারেন। কারণ ১০ টা নাম্বার কেবলমাত্র ১০ ভাবে আসছে না। বিভিন্ন ব্যাকরণগত দিক থেকে আসতে দেখা যাচ্ছে, বিভিন্ন প্যাসেজগত দিক থেকে আসতে দেখা যাচ্ছে। কখনো বিপরীত শব্দ, কখনো সমার্থক শব্দ, কখনো ব্যাকরণধর্মী কিছু প্রশ্নপত্রের সম্মুখীনও কিন্তু আমরা এই সকল পরীক্ষার ক্ষেত্রে হতে দেখেছি। তো এতগুলো বিষয়কে যখন আমাদের ১০ নম্বরের জন্য ফলো করতে হচ্ছে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেইটুকুনি বিষয়কে শিখবো সেইটুকুনি একটু শেখার মধ্যে দিয়ে এগিয়ে যাবো। কারণ আমরা যদি না শিখি তাহলে বিষয়টাকে সলভ করার জায়গায় অর্থাৎ মুখস্থ করে কেবলমাত্র কাটাতে পারবো না। আপনাকে সরলে সূত্র জানতে হবে তারপর আপনি ১০ টি অঙ্ক করতে পারবেন। যেহেতু ১ম ক্লাস এইজন্য অনেকগুলো কথা বলছি, ঠিক আছে? এবং আমার ক্লাসেস গুলো মূলতভাবে আলোচনা ভিত্তিক হবে। কারণ আমার কাছে কিছুটা থিওরি পোরশন থাকবে এবং তারপরে কিছুটা করানোর পোরশন থাকবে। ঠিক আছে? তো আহ আমি এটুকুনি আপনাদের থেকে জানতে চাইবো যে আপনারাও প্রিভিয়াস ইয়ার নিশ্চয়ই দেখেছেন কিছু, কিছু। তো আ এমতো অবস্থায় কি, কি প্রশ্ন আপনাদের চোখে পড়েছে? যেগুলোকে জানা বা বোঝা আমাদের খুব দরকার বলে মনে হয়েছে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে? বলতে পারবে কেউ? হ্যাঁ, বলুন। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। সমার্থক শব্দ একেবারেই তাই। আচ্ছা, সন্ধি বিচ্ছেদটা কিন্তু আমার চোখে পড়েনি। ঠিক আছে? বাকিগুলো তো আমরা চোখে পড়েছে। আম এবং বেশ হ্যাঁ, থ্যাংক ইউ। আ আর বাকিদের হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমিও দেখেছি। আমিও কোয়েশ্চেন এ রাখার চেষ্টা করেছি। আমি যেটা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি আজকে ক্লাসে প্রত্যেকটা বিষয়কে দেখানোর চেষ্টা করেছি। আমাদের ক্লাসটা দুভাবে হবে। প্রত্যেকে খুব ভালো করে বুঝবেন যে আমরা ক্লাসগুলো কিভাবে নেব। আ কারক সমাস আমি কর্তার একটা কোয়েশ্চেন রেখেছি। কারক সমাসের থেকেও হ্যাঁ, ওখান থেকেও আমরা কোয়েশ্চেন আসতে দেখেছি। সেই বিষয়টাও আমি মূলত ৩-৪ টে ভাগে কোয়েশ্চেন আসতে দেখা গেছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকরণগত দিক থেকে। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ব্যাকরণগত দিক থেকে মানে ব্যাকরণের ঠিক কোন পোরশনটা? যেটুকুনি মূলত দেখা গেছে আমি ১ম এই জানিয়ে দিই আপনাকে কারণ তাহলে আপনার সুবিধা হবে যে পড়তে কি হবে? পরিষ্কার বাংলা কথায় পড়তে কি হবে সেইটুকুনি জেনে নিন। ব্যাকরণগত দিক থেকে প্রশ্ন আসতে দেখা গেছে আনসিন অর্থাৎ আনসিন কে বাংলায় কি বলে বলুন? আনসিন আমি আনসিনই লিখছি এই মুহূর্তে। ঠিক আছে? তো আনসিন এর থেকে প্রশ্নপত্র আসতে দেখা গেছে কিরকম রকম আসতে দেখা গেছে? যে আপনাকে একটা পুরো গল্প কথা দেওয়া হয়েছে। ১ম এ বুঝে নিন পড়তে কি হবে? যদি রাস্তাটা না চেনা থাকে কিভাবে হাঁটবেন না দৌড়াবেন সেইটুকুনি সম্পর্কে ধারণা থাকবে না। রাস্তাটা চিনুন যে যেতে কোথায় হবে। এইজন্য বলে রাখা। পড়তে কি হবে? ব্যাকরণের দিকগুলো আমাদের পড়তে হবে। ২য় বিষয় যেটা দেখা গেছে সেটা হচ্ছে আনসিন। আমার হাতটা না একটু ঘেমে যায় তো বোর্ডে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ? তো আ যেটা আছে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ এর থেকে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে আ মূল ভাব কি? যেটা আমরা মূলত দেখতে পারি যে মূল ভাব কি? কিভাবে মূল ভাব ব্যক্ত করা যায়? কোন একটা প্যাসেজ আপনাকে তুলে দেওয়া হলো। এটা ওয়ান টাইপ অফ সারাংশের মতো। ঠিক আছে? এবং তার সাথে, সাথে আরো একটা প্রশ্ন দেখা গেল আনসিন এর থেকে যেটুকুনি আমার চোখে পড়েছে কয়েকটা বেশ কিছু ঘাটাঘাটি করে সেটা হচ্ছে যে এরকম যে বাক্যকে সঠিকভাবে প্রয়োগ করুন।
বাক্যের প্রয়োগ। বাক্যের প্রয়োগটা কি একাধারে যেরকম আনসিনের প্রয়োগ, ঠিক তেমনই ভাবে মানে ব্যাকরণগত প্রয়োগ। মানে আরো একটা জিনিস দেখা গেছে যে ৩ থেকে ৪ সেন্টেন্স আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। সেই ৪ সেন্টেন্সের মধ্যে সমজাতীয় অর্থ প্রকাশ করছে এমন বাক্যকে নির্বাচন করুন। যদি সমজাতীয় কোনো একটি বাক্যকে প্রেজেন্ট না করছে তাহলে সেটাকে বাদ দিতে হবে। সেটা আপনার সঠিক উত্তর। ব্যাপারটা হচ্ছে কি এরকম। আনসিনের থেকে দেখা গেছে, ব্যাকরণের থেকে দেখা যায় এবং আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য কবি সাহিত্য। হ্যাঁ? এটা একটা বৃহৎ পোরশন। এটাকে বলার কোনো জায়গা নেই। উল্লেখযোগ্য কবি বা সাহিত্যিক। কিরকম ভাবে বিষয়গুলো আসে? ধরুন, চিত্রা কাব্যগ্রন্থটি কার লেখা? আপনার জানা উচিত বা সবাই তো জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কল্লোল পত্রিকার একটা জায়গায় বা কল্লোল কবি কে? ঠিক আছে? অনেকগুলো কবির মধ্যে আপনাকে অপশনে দিয়ে দেওয়া হলো। এইরকম কিছু জায়গা মূলত ভাবে এই ৩ টে জায়গা উঠে আসতে দেখা গেছে। ব্যাকরণের মধ্যে আর কি দেখা গেছে? ব্যাকরণের মধ্যে আমার সামনে যেগুলো পড়েছে, আপনাদের সাথেও যদি কিছু পড়ে থাকে আমরা সেগুলোকে ইনক্লুড করে নেব। তার জন্য আপনাদের থেকে জিজ্ঞেস করা। সমার্থক শব্দ পড়েছে, কর্তা পড়েছে, বিপরীতার্থক শব্দ পড়েছে। ঠিক আছে? পড়তে যেটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বলুন ওটাকে বানান। ঠিক আছে? বানান শুদ্ধিকরণের একটা জায়গা এসেছে। এবং আমার কাছে কিন্তু এরকমও রয়েছে যে বাক্যের কোনটা কর্তা, কর্তা কর্মকে নির্বাচন করার একটা জায়গা রয়েছে। আমি আপনার জন্য প্রশ্ন নিয়ে এসেছি সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ৬ নম্বরে যেটা দেখা গেছে যে বাক্যর গঠন। বাক্য গঠন মানে বলতে চাইছে যদি বাক্যের গঠন আপনাকে দেওয়া হয়, তার মানে আপনাকে বুঝতে হবে যে বাক্যের গঠনগত দিক থেকে কিছু পার্থক্য আছে সেটার আপনাকে জানা প্রয়োজন। এবং তার সাথে, সাথে দেখা গেছে যে কারকেরও কোনো সময় কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। মূলত ভাবে ৩ টে বিষয়। একটা উপরের দিকে আমরা ব্যাকরণগত বিষয়, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের আনসিনগত বিষয় একটি দেখা গেছে এবং কি সমস্যা হচ্ছে? তৃতীয় যেটা দেখা গেছে সেটা হচ্ছে উল্লেখযোগ্য কবি সাহিত্যিক বা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সাহিত্যে ইম্পোর্টেন্ট কিছু রোল প্লে করা ব্যক্তিত্বের কিছু। ঠিক আছে? এই ৩ ভাবে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে? আর কারোর আ আ আমাদের কাছে কারোর মতামত আছে যে এর পরেও আমরা কি কিছু দেখেছি? কারোর আর নির্দিষ্টভাবে মতামত আছে? আচ্ছা, বর্ণের উপরে প্রশ্ন আসতে দেখা গেছে। বর্ণ, হ্যাঁ? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা তার মধ্যে ইনক্লুড করে নেব তাহলে। ঠিক আছে? বাকি আর নতুন কিছু কেউ দেখতে পেয়েছেন? তাহলে আমরাই সমৃদ্ধ হব। কারণ কি বলুন তো? দেখুন, যখন দেখবেন অনেকটা সময় ধরে কোনো একটা পরীক্ষা হচ্ছে না বা অনেকটা সময় ধরে কোনো একটা বিষয়ের খোঁজপত্র পাওয়া যাচ্ছে না, তখন আমি একজন ব্যক্তি মানুষ যতটুকু না খোঁজ করতে পারবো, আমরা এখানে ৩৫-৩৬ জন এই মুহূর্তে যুক্ত আছি বা ৪০ জনের মতো। আমরা সবাই মিলে যখন কাজটা করব তখন অনেকটা বেশি ফুলফিল হবে। আমার কাছে তো তথ্য থাকবে, প্রচুর তথ্য থাকবে। কারণ আমি একজন বাংলার মানুষ। আমি অনেক বছর ধরে বাংলাকে প্রিপারেশন করছি বা করাচ্ছি। এখানে দাঁড়িয়ে আমার কাছে হিউজ তথ্য থাকবে। কিন্তু আমি আপনাকে কতটুকু দেব? যতটুকু আমার মধ্যে থাকবে যে এইটুকুনি পরীক্ষার জন্য আমি আপনাকে এইটুকুনি দেওয়া প্রয়োজন। ঠিক আছে? যেমন একটা সমার্থক শব্দ। আচ্ছা, যেটা একেবারেই বাদ চলে গেছে, যেটা প্রত্যেক মুহূর্তে আমরা আসতে দেখছি সেটা হচ্ছে বাগধারা এবং প্রবচন, যেটা আমি আপনাদের আজকে করাবো। ঠিক আছে? বাগধারা বা প্রবাদ প্রবচন। ঠিক আছে? প্রবাদ প্রবচন ভীষণ পরিমাণে আসতে দেখা গেছে। বাগধারা এবং প্রবাদ প্রবচনের অর্থ। সঠিক অর্থ কি? এরকম প্রচুর অর্থ আছে যেগুলো কিন্তু আমরা জানি না। যেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো এবং কিভাবে ক্লাস হবে আমরা একটু সেইটায় চলে যাই। ঠিক আছে? এইটুকুনি গেল আমাদের সিলেবাসের আলোচনা। যে কি করব আমরা? ব্যাকরণ করব, আমরা আনসিন করব এবং তার সাথে, সাথে উল্লেখযোগ্য এমন কিছু ব্যক্তিত্বের জায়গাকে করব, যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের কোন বিষয়গুলোকে দেখতে চাইছি। সেগুলোকে আমরা আলোচনায় রাখবো। এই গেল বিষয়। ব্যাকরণটাকে কিভাবে করব, আনসিনটাকে কিভাবে করব একটু বলে দিই। একটা ফাঁকা পেজ হলে বেটার হয়। আমি মনে হয় ফাঁকা পেজ আনিনি আজকে। উম আ আচ্ছা। এটা আমাদের জন্য একটি ফাঁকা পেজ বলতে পারেন। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ব্যাকরণগত। ঠিক আছে? ধরুন আমি যদি ব্যাকরণগত দিক করি, ১ম দিনেই বুঝে নিন যে ক্লাস কিভাবে হবে। একটা যাবে থিওরি পোরশন, আরেকটা সেকেন্ডটা যাবে আপনার করার পোরশন। ধরুন আজকে প্রবাদ প্রবচনে আমি বললাম যে আলোচনা হবে আজকে। কেন হবে? কারণ এটা আমাদের টপিকে রয়েছে। প্রবাদ প্রবচন কি জিনিস হয় আপনাকে বুঝতে হবে। অনেকের মনে হতে পারে এটা আমার সমস্ত কিছু জানা বিষয়। তাহলে ক্লাসটা হয়তো আপনার জন্য নয়। ঠিক আছে? মানে আমি ভীষণ একজন আ
শেখনদারি মানুষজন, ঠিক আছে? মুখস্থ বিদ্যার উপর বিশ্বাসী নই। আপনার মনে হতে পারে অনেকটা সময় হয়তো চলে যাচ্ছে। শেখার কোনো জিনিস ফেলা যায় না এবং যতটা শিখবেন, যতটা প্রপারলি শিখবেন, আজকে যদি এই বিষয়টা শিখে যান আপনার WBCS থেকে শুরু করে যত পরীক্ষা দেবেন সেই জায়গায় কাজে আসবে। জীবনে বিভিন্ন জায়গায় কাজে আসে। যাই হোক, আর আপনি যেটা করবেন তারপরে হচ্ছে উদাহরণ করবেন এবং তার সাথে, সাথে আমরা অনেকগুলো কাজ করব। অর্থাৎ উদাহরণ দিলাম, সংজ্ঞা দিলাম। আফটার দ্যাট আমরা কিন্তু প্র্যাকটিসের জায়গাকে রাখার চেষ্টা করব। প্রত্যেকটার ক্ষেত্রে সেটা আপনি ব্যাকরণগত দিক করুন বা আনসিনের জায়গা। যেই প্যাসেজটা আমি আপনাকে দিয়ে দেব তার থেকে যতগুলো প্রশ্ন আসবে সেগুলোকে আমাদের ১ম এই বুঝে নিতে হবে। তার থেকে কি, কি আসতে পারে? তার থেকে বানান শুদ্ধিকরণ আসতে পারে, একই জাতীয় সমবাক্য আসতে পারে, তার থেকে ব্যাকরণগত কোনো দিক আসতে পারে, বাক্যের গঠনগত কোনো দিক আসতে পারে আনসিন প্যাসেজের থেকে। কবি সাহিত্যিকের কথা, এগুলো একটি তথ্যবহুল রচনা। তো সেখানে দাঁড়িয়ে আমরা কেবলমাত্র সেই ক্ষেত্রে কোয়েশ্চেন গুলোকে আলোচনা করব। এই হচ্ছে বেসিক বিষয়। কারো কোনো সমস্যা আছে এতে? কেউ সাজেশন দিতে পছন্দ করবেন যে আমরা কিভাবে ক্লাসটিকে আম এগিয়ে নিয়ে যাচ্ছি? এটা কি আপনাদের সঠিক বলে মনে হচ্ছে? মানে আমার এটা প্রসেসিং হবে যে আমরা ক্লাসটাকে এভাবে করব। বাকি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন। ঠিক আছে? আমি জানি লিখতে অসুবিধা হয়। যদি কারো কোনো সমস্যা থাকে বা মতামত থাকে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব। সেই বিষয়টাকে আমরা একটু দেখব। আজকে আমাদের টপিক হবে প্রবাদ এবং প্রবচন। তার আগে অবশ্যই আমি আপনাদের মতামত নিতে চাইব। একটু কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে? আমরা ততক্ষণ এগিয়ে যাই। আ আমরা হঠাৎ করে কেন প্রবাদ প্রবচন করছি এ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। কারণ আমরা এইমাত্রই আলোচনা করেছি যে আমরা যখন কোয়েশ্চেনটাকে পাচ্ছি, অনেকের মনে হতে পারে যে প্রিভিয়াস ইয়ার দেখলে অনেকটা বেশি বেটার হতো। আমি নেক্সট দিন প্রিভিয়াস ইয়ার নিয়ে আসবো। ঠিক আছে? প্রিভিয়াস এর কিছু কোয়েশ্চেন আমি এর মধ্যে রেখেছি ঠিকই। দেখুন এই যে বাগধারা, বাগধারার অর্থ। আচ্ছা, ১ম বাগধারাটার বলে ফেলুন তো। আমরা যদি এটাকে ১ নম্বর ধরি, আ তাহলে আমাদের বাগধারা পড়াতে একটু সুবিধা হবে। তো ১ম বাগধারাকে অর্থ বলুন তো? আ হাতে নেই, হাতে পায় না। তো বাগধারার অর্থ কি? ব্যর্থ হওয়া, একসাথে পাওয়া, অনেক পাওয়া, কমে সন্তুষ্ট থাকা। কেউ বলতে পারবেন? সবাই যারা উত্তর দেবেন কমেন্ট সেকশনে উত্তর দেবেন। কমেন্ট সেকশনে উত্তর দেবেন। ইচ অ্যান্ড এভরিওয়ান, হ্যাঁ? বাগধারা এমন একটা জিনিস যেটা সময়ের সাথে চলে এসেছে, ঠিক আছে? সময়ের সাথে মানে কি? বাকধারা, বাক কথার অর্থ হচ্ছে কি যেটাকে আমরা কথা বলে থাকি। যেটা ধারাবাহিকভাবে কথার সঙ্গে মানুষের সাথে এসেছে। মানে কেউ প্রবাদ প্রবচনের সাথে এটাকে গুলিয়ে ফেলবে না। প্রবাদ প্রবচন আমাদের জীবনে একটা সাংকেতিক দিককে প্রোভাইড করে। মানে আমি বলতে চাইছি যে যখন আমরা বাগধারাকে বলি তখন সেটা কখনোই আ এরকম একটা জায়গাকে প্রেজেন্ট করে না যখন আ কোনো একটা তীক্ষ্ণ নির্দেশ আমাদের সাথে রয়েছে। ঠিক আছে? গায়ে মানে না আপনি মোড়ল এটা একটা সাংকেতিক দিক দিয়ে প্রোভাইড করে। কিন্তু বাগধারা খুব পলকা একটা জিনিস হয়, অর্থাৎ হালকা একটা জিনিস হয়। সময়ের সাথে কোনো একটা আঞ্চলিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাগধারা কিন্তু গঠিত হয়। আচ্ছা, বাকিরা প্রচুর জন যুক্ত আছেন। এভাবে উত্তর দেবেন প্রত্যেকে। 1 এর এ, বি মানে ক, খ, গ নাকি ঘ এভাবে উত্তর দেবেন। ঠিক আছে? আমরা ১ নম্বরের প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছি। একেকটার উত্তরই প্রত্যেকে দেবেন। হাতে নেই, হাতে পায় না। এটার উত্তর আমরা কি দেব প্রত্যেকে একটু বলবে, হ্যাঁ? একেবারেই তাই। কেউ, কেউ বুঝে উত্তর দিয়েছেন? কেউ বলতে পারবেন যে আ আমরা কেন আ আচ্ছা ২ এর খ, ১ এর খ, ১ এর ক। ২ এরটা আমরা জিজ্ঞেস করিনি। আমরা কেবল ১ এরটা জিজ্ঞেস করেছি। আমরা এর সাথে যাব ব্যর্থ হওয়া। অসম্ভব কিছু চেষ্টা বা অসম্ভব কিছু আ পাওয়ার ক্ষেত্রে আমরা এই কথাটা ব্যবহার করি। ঠিক আছে?
এর সাথে আমরা যাব, অর্থাৎ ক এর সাথে। ২ এর উত্তর প্রত্যেকে দেবেন। এই মুহূর্তে প্রত্যেকে ২ এর উত্তর দেবেন, ঠিক আছে? এই মুহূর্তে প্রত্যেকে ২ এর উত্তর দেবেন। বাগধারার অর্থ মাটি কামড়ে, কামড়ে। মাটি কামড়ে পড়ে থাকা অনেকে শুনবেন হয়তো, মাটি কামড়ে। ঠিক আছে? মাটি কামড়ে পড়ে থাকা অনেকে শুনবেন হয়তো যে মাটি কামড়ে পড়ে রয়েছিস। এটার অর্থ কি? খেলাধুলা করা, অত্যন্ত চেষ্টা করা, কাদায় পড়া নাকি রাগ দেখানো? বাগধারার অর্থ কি? প্রত্যেকে বলবেন। সুন্দর উত্তর যাচ্ছে। ৪০ এর ওপরে মানুষজন যুক্ত আছেন। ইচ এন্ড এভরিওয়ান চেষ্টা করবেন যে সহজের জিনিস খুব সহজে ধরা যায় না, ঠিক আছে? আমরা যে বিষয়কে খুব সহজ ভাবি সেটা অত সহজে কিন্তু করা সম্ভব হয় না। তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে প্রত্যেকে। একেবারেই তাই। খুব সুন্দর উত্তর। একেবারেই তাই। অত্যন্ত চেষ্টা করা অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। অত্যন্ত চেষ্টা করা অর্থে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমরা একটু আ থিওরিক্যাল দিকটায় যাই। আপনাদের একটু বোঝানোর জায়গায় যাই যে আমরা প্রবাদ প্রবচন কাকে বলবো? যেহেতু বাগধারাকে পড়লাম, তাই বাগধারাকে আগে দেখাই। যে বাগধারা জিনিসটা কি? বোঝা একটু দরকার। ঠিক আছে? আ কারণ যখনই বাগধারা এবং প্রবাদ দুটো কিন্তু আলাদা বিষয়। দুটোই আমাদের আসতে দেখা যায়। খুব ভালো করে দেখুন যে একাধিক পদ থাকতে পারে তবে তা পূর্ণ বাক্যের রূপ বা ভাব প্রকাশে অসমর্থ। মানে একাধিক পদ, পদ কথার অর্থ হচ্ছে গিয়ে শব্দ থাকতে পারে কিন্তু যখন সেটাকে পূর্ণ রূপে প্রকাশ করা হয়ে থাকে বা ভাবে প্রকাশ করা হয়ে থাকে তখন সেটা কিন্তু প্রকাশিত হয় না। এটি একটি বাক্যাংশ। এটি কিন্তু একটি ছোট্ট বাক্যাংশ অর্ধেক ভাবে প্রকাশিত হয় এবং ভীষণ হালকা ধাঁচের হয়। আমি আপনাদের একটু আগে বলছিলাম যে বাগধারা, বাগধারা ভীষণ হালকা ধাঁচের হয়। এটি আঞ্চলিকভাবে সীমাবদ্ধ। কোনো একজন মানুষ বা কোনো একটা অঞ্চলে মেদিনীপুরে যে বাগধারার প্রচলন রয়েছে সেটা কিন্তু কলকাতার জায়গায় চলে না। আবার কলকাতায় যে বাগধারার প্রচলন রয়েছে সেটা কিন্তু মেদিনীপুর অঞ্চলে চলে না। ধরুন আম কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠানকে প্রকাশিত করবার জন্য এক ধরনের বাগধারা হতে পারে। যেটা সময়ের সাথে মানুষ প্রকাশিত করেছে কিন্তু তার নির্দিষ্ট কোনো ভাব নেই। ভাব নেই মানে ধরুন আম গায়ে মানে না আপনি মোড়ল, আমি যে কথাটা আপনাদের বলেছিলাম, গায়ে মানে না আপনি মোড়ল কথার অর্থ আ একভাবে প্রকাশ পায় যে মানুষটাকে কেউ মানছেই না সে নিজে মোড়ল হয়ে প্রকাশিত হয়ে রয়েছে, প্রকাশ করছে। এটা এক ধরনের প্রবাদ প্রবচন মানুষের জীবনে শিক্ষাকে দেয়। কিন্তু বাগধারা হালকা ধাঁচের হয় কারণ বাগধারার মধ্যে কোনো শিক্ষাপ্রবণ বিষয় থাকে না। বাগধারা কেবলমাত্র বাগধারা। কথার ছলে, কথার বলে এটা এসেছে এবং মানুষের জীবনে জায়গা করেছে। এবং মানুষ যখন ছোট্ট একটি বিষয়কে প্রকাশ করতে চাইছে তখন সে কিন্তু নিজের মতো করে ব্যবহার করছে এটিকে। ঠিক আছে? তো এটা এলাকা এবং অঞ্চল সীমাবদ্ধ হয়ে থাকে। বারবার করে বলছি যেটা মেদিনীপুরে চলবে সেটা কলকাতায় চলবে না। যেটা কলকাতায় বাগধারা চলছে সেটা কিন্তু আবার মেদিনীপুরে চলবে না। বাগধারা হচ্ছে গিয়ে কথার একটা ধরন যেটা সময়ের সাথে সেই নির্দিষ্ট আঞ্চলিক মানুষের মধ্যে প্রচলিত। যেকোনো অঞ্চল নিজস্ব বাগধারা থাকে। শব্দগুচ্ছ নিজের অভিধানিক অর্থ প্রকাশ করে না। মানে এর কোনো নির্দিষ্ট আভিধানিক অর্থ নেই। যেই জিনিসটা ধরুন আমাবস্যার চাঁদকে যদি আমি আভিধানিক অর্থে প্রকাশ করি সেটা তো কখনোই সেটা মানে কি বলবো? আমাবস্যার চাঁদকে আমাবস্যার চাঁদই বলবো। কিন্তু সেটা অন্য রকম মানেকে প্রেজেন্ট করছে। তার মানে এর আভিধানিক অর্থের সাথে কোনো সম্পর্ক নেই। এটি মানুষের জীবন জগতের সাথে বা আঞ্চলিক নির্দিষ্ট কোনো সময়সীমার সাথে প্রকাশিত। সেই অঞ্চল নির্দিষ্ট এলাকায় ওই নির্দিষ্ট বস্তুকে যেভাবে প্রকাশিত করছে, সেই অনুযায়ী বাগধারা রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠিক আছে? আগের দিনই আমরা পড়ছিলাম। আপনারা অনেকেই জেনে থাকবেন তাই, তাই, তাই মামাবাড়ি যাই। এটা আমরা জানি তো এটা বাঙালিদের বাগধারা। ঠিক আছে? বাঙালি জাতির একটি বাগধারা। কিন্তু এই বাচ্চাদের এই ছড়াটা কি অন্য কোনো জায়গায় প্রচলন নেই এরকম ধরনের ছড়া বা এই একই মিনিং যুক্ত ছড়া? অবশ্যই বাচ্চাদের ঘুম পাড়ানোর গান যেমন বাঙালিদের আছে, তেমনি কর্ণাটকের কোনো বাচ্চারও আছে। মানে রাজ্য সীমা স্তরে তা কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক তেমনই ভাবে ছোট, ছোট অঞ্চল ভিত্তিতে এর কিন্তু পরিবর্তন হয়। সেগুলোও কিন্তু বাগধারার মধ্যে পড়ে। এগুলোকে বোঝা দরকার। তার জন্য আমি আপনাদের কিন্তু বলছি। এই শব্দগুলো সূক্ষ্ম এবং ইঙ্গিতপূর্ণ হয়। মানে এই যে তুই তো যেন আমাবস্যার চাঁদ হয়ে উঠেছিস। এই যে আমাবস্যার চাঁদ বলতে দুর্লভ বস্তুকে বোঝানো হচ্ছে এবং এটা একাধারে বাগধারা রূপে প্রকাশিত হতে পারে। ঠিক আছে? খয়ের খা কথার অর্থ হচ্ছে গিয়ে তোষামোদকারী এবং গোয়ার গোবিন্দ কথার অর্থ হচ্ছে গিয়ে কাণ্ডজ্ঞান শূন্য ব্যক্তিত্বকে প্রকাশিত করে। এগুলো একটু ভারী শব্দ। আমি এগুলোকে রেখেছি একটু, একটু উঁচু ধরনের শব্দ। মানে উঁচু ধরনের বলতে উঁচু পাঠক্রম যারা বাংলার একটু পড়াশোনা করবেন বা বড় ধরনের পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয়। কিন্তু আমি আপনাদের পরীক্ষার ক্ষেত্রেও বেশ কিছু
এরকম তথ্যকে পেয়েছি তার জন্য এটাকে রেখেছি। আশা করছি এগুলো আপনাদের কাছে জানার বিষয়। যে খয়ের খা কথার অর্থ তোষামতকারী। তোষামতকারী কথার অর্থ কেউ বলতে পারবেন? প্রত্যেককে জিজ্ঞেস করা হচ্ছে, কমেন্ট সেকশনে উত্তর দেবেন। তোষামতকারী কথার অর্থ কি? তোষামতকারী আমরা কাকে বলবো? খয়ের খা মানে তো তোষামতকারী হলোই। এবং এটাকে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়েছে এ ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। যে তোমাকে একটা বাক্যের মধ্যে প্রেজেন্ট করতে দেওয়া হলো। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু এগুলো টেস্ট ভিত্তিতে হয়ে থাকবে। অর্থাৎ ঠিক ভুলে প্রেজেন্টেশন অবধি থাকবে। ঠিক আছে? তোষামতকারী অর্থাৎ অর্থ কি প্রত্যেকে একটু বলবে। যারা এই মুহূর্তে যুক্ত আছো কমেন্ট সেকশনে প্রত্যেকে তোষামতকারী একেবারেই নয়, অনুরোধ করা নয়। অনুরোধ করা নয়। বাকিরা কৃত্রিম প্রশংসা, তেল দেওয়া, হ্যাঁ, সুন্দর, সুন্দর। চাটুকারিতা সুন্দর। উম একেবারেই তাই। তো সমাদকারী হচ্ছে গিয়ে মিথ্যে প্রশংসা এটুকুনি বলতে পারেন। মানে সবসময় কি বলুন তো, দেখুন তেল দেওয়া কথাটা তো আমরা আর খাতার পাতায় টুকে দিতে পারি না বা সেই অর্থে প্রকাশিত করতে পারি না। আমাদের সবসময় রুচিসম্মত ওয়ার্ডস চাই। যখন আমরা পরীক্ষা দেব আমাদের ভাব, ধারা, কথাবার্তা সেটা সবসময় রুচিসম্মত হবে। তো সেরকম আমরা কিছু শব্দগুচ্ছকে রাখবো। তো তোষামোদকারী বলতে আমরা মিথ্যা প্রশংসাকারীকে আমরা বলতে পারি। ঠিক আছে? যারা কিনা কি বলবো নিজের প্রয়োজনে বা নিজের স্বার্থে মানুষের পায়ে পর্যন্ত পড়ে যেতে পারেন এরকম কিছু ব্যক্তিত্ব। হাসি করা, হাসি করা রাহুল, এটা মানে কেমন হলো? এটা তো ঠিক হলো না। একেবারেই নয়, প্রশংসা করা নয়। তোষামোদকারী হচ্ছে গিয়ে এরকম একটা শব্দ যেখানে দাঁড়িয়ে আপনি তাকে মিথ্যে প্রশংসা করছেন, তাকে তোষামোদ করছেন, আপনি তাকে পছন্দ করেন না, তবুও তার সাথে দু চারটে ভালো কথা বলে নিজের কাজকে হাসিল করার চেষ্টা করছেন। এরকম হচ্ছে তোষামোদকারী। ঠিক আছে? যাকে আপনি একেবারেই পছন্দ করেন না কিন্তু আপনাকে কাজ করতে হবে। যে অফিসে আপনি চাকরি করেন, চাকরিওয়ালাকে একেবারেই পছন্দ করেন না। কিন্তু আমাদের যেটা করতে হচ্ছে সেটা আমাদের টাকার প্রয়োজন তাই আমরা কাজটা করছি। ঠিক আছে? এরকম বিষয়। ঠিক তেমনই ভাবে আমরা কিছু দেখি, আমাবস্যার চাঁদ কথার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। আচ্ছা, এগুলো পিডিএফ পাবেন ঠিকই, কিন্তু প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের কাছে খাতা আছে যেহেতু আমাকে দেখা যাচ্ছে না তাই এইভাবে আমি করছি। আপনাদের প্রত্যেকের খাতা আছে, যেইটুকুনি পাবেন প্রত্যেকে তুলে ফেলবেন প্রত্যেকদিন। কারণ আমরা চেষ্টা করব যে প্রত্যেকদিন এক পাতা করে হলেও আপনাদের যেন, বা দু পাতা করে হলেও, অর্থাৎ ৫ থেকে ১০ টা হলেও আপনারা যেন প্রত্যেক দিনই এগুলোকে চর্চার মধ্যে রাখেন এবং সেগুলোকে প্র্যাকটিস করেন। ঠিক আছে? বিড়াল তপস্বী ভণ্ড সাধু অর্থে প্রকাশিত হয়। যখনই কাউকে বলা হয়ে থাকে বিড়াল কখনো তপস্বী হয় না। মানে বিড়াল কখনো তপস্বী মানুষকে, যিনি মাছে ভাতে ভক্ত হবেন না, এরকম কোনো ব্যক্তিত্ব, তাই তো? তো বিড়াল তপস্বী হচ্ছে ভণ্ড সাধু অর্থে। বিড়াল কখনো তপস্বী হয় না। সেরকমই ভণ্ড সাধু অর্থে কোনো ব্যক্তিত্বকে ভণ্ড সাধু বলতে গেলে, অর্থাৎ যিনি সাধু হিসাবে মিথ্যে, তিনি কিন্তু বিড়াল তপস্বী। পুকুর চুরি, বড় ধরনের চুরিকে পুকুর চুরি বলা হয়ে থাকে। তারপরে শাঁখের করা, উভয় সংকটকে বোঝানো হয়ে থাকে। আসতেও কাটছে, যেতেও কাটবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা, এক শত্রুকে দিয়ে অপর শত্রুকে দমন করা, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকে একটু দেখে রাখবেন। আরো কিছু আমাদের রয়েছে। দেখুন, ভেজা বেড়াল, কপটাচারী। এবং এটাকে আপনি কোথাও গিয়ে যখন এটাকে পূর্ণ বাক্যে ব্যবহার করছেন মাথায় রাখবেন, যখনই বাগধারা হয় সেটা কিন্তু বাক্যাংশ হয়, অর্থাৎ ছোট্ট অংশ, বাক্যের ছোট্ট অংশ বা শব্দের আকারে প্রকাশিত হয়। কিন্তু যখন সেটা আমাদের কি বলবো, যখন সেটা পূর্ণ বাক্যে হয়, এই যে নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা কিন্তু কখনো বাক্যাংশ নয়। মানে এটা একটা সারাংশ বলছে, সরি, বলুন ওটাকে, প্রবাদ প্রবচনের জায়গাকে কিন্তু অংশগ্রহণ করে, যেটা জীবনের কোনো মূল্যবান তথ্যকে আপনার সামনে তুলে ধরে। ডুমুরের ফুল বিরল কোনো বস্তু বা অদর্শনীয় বস্তুকে বোঝায়। ঢাকের বায়া খুব ইম্পর্টেন্ট এবং
পরীক্ষায় আসতে বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভীষণ। ঢাকের বায়া অপ্রয়োজনীয় বস্তু কিন্তু। এক মাঘে শীত যায় না, প্রতিকূল অবস্থা কিন্তু সবসময় থাকে না। এটাকে আরো একভাবে উল্লেখ করা যায়। কি বলুন তো? প্রত্যেকে বলুন তো, এক মাঘে শীত যায় না। আমাদের কাছে এই উত্তরটা রয়েছে হচ্ছে গিয়ে প্রশংসা প্রতিকূল অবস্থায় সবসময় থাকে না। আপনার মতানুসারে কি? এক মাঘে শীত যায় না। এটার আরো একটা অর্থ করা যায় কিন্তু। পরীক্ষার মধ্যে যেকোনো একটা অর্থকে আপনি কিন্তু নেবেন। ঠিক আছে? প্রত্যেকে বলো তো, এক মাঘে শীত যায় না? বলো। লিখে করবেন কমেন্ট সেকশনে, হ্যাঁ? প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে বাংলা লেখার জন্য একটু সময় লাগবে। We all know that. But the thing is যদি লিখতে পারেন it's good for you. সময় সবসময় সেম থাকে না। আচ্ছা। বাকিরা? বাকিদের কি মতামত? খারাপ সময় সবার আসে। আচ্ছা। আমারও সময় আসবে। আচ্ছা। আচ্ছা। সবার সময় আসবে। বাকিরা? না, এটা হলো না ঠিক। যে একবার ঠকেও শিক্ষা হয় না। এক মাঘে শীত যায় না। আমরা একেবারেই তাই। সময় পরিবর্তনশীল এবং কি বলতো? মানে প্রথমত এটাকেও আমরা বলতে পারি যে প্রতিকূল অবস্থা সবসময় থাকে না। ঠিক তেমনই ভাবে খারাপ সময় কিন্তু সবসময় থাকে না। ঠিক আছে? বা হচ্ছে গিয়ে ভালো সময়ও কিন্তু সবসময় থাকে না। বা তার থেকেও যেটা বেটার বলা যায় সেটা হচ্ছে গিয়ে সময় কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে? একেবারেই তাই। চলো আমরা দেখি পরের পাতায় আরো কি আছে। টনক নড়া। টনক নড়া কথার অর্থ হচ্ছে গিয়ে সচেতন হওয়া। কোনো ব্যক্তি টনক নড়া কোনো বিষয়বস্তু সম্পর্কে একটু বাক্য ফেলে দেখবেন। হঠাৎ করে নইলে না বোঝা যাবে না। অনেকের মনে হবে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে না বুঝে উঠতে পারবেন না। টনক নড়া কথার অর্থ হচ্ছে গিয়ে সচেতন হওয়া। যে এতদিনে তো টনকটা নড়লো তাহলে, তাই না বল? যখন আমি এ কথা বলছি তার মানে আপনি কাউকে সচেতন করতে হয়েছেন বলে তাকে বোঝাতে চাইছেন। ঠিক আছে? দ্বিতীয় বিষয় উঠন্তি মূল পত্তনে চেনা যায়। ঠিক আছে? অল্প বয়সে পরিণতির পূর্বাভাস পাওয়া যায়। মানে এটা কি এবার একটু কেউ গুছিয়ে বলুন। উঠন্তি মূল পত্তনে চেনা যায়। প্রত্যেকে একটু বলুন তো। বি অ্যাক্টিভ। যারা ক্লাসে থাকবেন জানবেন যে জীবনে ১ ঘন্টা যদি এখানে দিয়ে থাকেন, ১ ঘন্টা যেন পরীক্ষার জন্য অনেকটা প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? এই সময়টা যেন ওয়েস্ট না হয় কখনো। অলওয়েজ আ আ মাথায় রাখবেন সেই বিষয়টা। ঠিক আছে? উঠন্তি মূল পত্তনে চেনা যায়। এটাকে আমরা বলেছি যে অল্প বয়সে পরিণতির পূর্বাভাস পাওয়া যায়। ওয়ার্ডটা কিন্তু একটু ভারীভাবে প্রকাশিত হয়েছে। এটা যদি আপনাকে বলতে হয়, আপনি এর অর্থ কি বলবেন? প্রত্যেকে একটু অর্থ বলে ফেলো তো প্রত্যেকে। কে বুঝলে? উঠন্তি মূল পত্তনে চেনা যায়। উম আচ্ছা, এটা মূলক হয়ে গেছে। তাই বলছি। মূল। পত্তনে চেনা যায়। একেবারেই নয়। শুভদীপ রুচিসম্মত ভাষার ব্যবহার করো। We are in class. ছোটবেলাতেই বোঝা যায় ফিউচার কেমন হবে। আচ্ছা। বাকিরা? বাকিদের কি মতামত? স্টার্টিং এর টাইম থেকে পরের টাইমের প্রেডিক্ট করা যায়। একেবারেই তাই। আগেই পূর্বাভাস পাওয়া। আচ্ছা। আমরা একটু ভালো করে বলবো, হ্যাঁ? কেমন ভাবে যে আ জীবনের শুরুতেই আ কিন্তু মা জীবনের পূর্বাবস্থায় জীবনের পরিণতিকে দেখা যায়। মানে কোনো একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার আচরণেই কিন্তু তার জীবনের ভবিষ্যৎকে দেখা যায়। ঠিক আছে? এরকম অর্থে ব্যবহৃত করব। এবং চেষ্টা করবে প্রত্যেকে সে ধরনের রুচিসম্মত শব্দের ব্যবহার করতে। ঠিক আছে? বারবার করে রিকোয়েস্ট করব ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই যথেষ্ট সচেতন এবং আ কি বলবো? উম বুদ্ধিমান ব্যক্তিত্ব। তাদেরকে আমাকে বোঝানোর দরকার হবে না।
তাদের জন্য আমার ২-১ টা সেন্টেন্সই যথেষ্ট। ঠিক আছে? তো সেটুকুনি মেইনটেইন করবেন প্রত্যেকে, হ্যাঁ? তুলসী বনের বাগ ভণ্ড অর্থে আমরা প্রকাশিত করি। তুলসী বনের বাগ কথাটা অনেকে শুনে থাকবেন এবং সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। মাথায় রাখবেন এই যে এই শব্দগুলো আপনাদের সাথে আলোচনা করা হলো, এগুলো কোনো যেমন তেমন শব্দ নয়। এগুলো সমস্তই যে সমস্ত পরীক্ষায় বাগধারা এসেছে বা আমাদের প্রবাদ প্রবচন এসেছে, সেই 7 ইয়ার্স এর কোয়েশ্চেনস এখানে দেওয়া হয়েছে বা আমি আজকে নিয়ে এসেছি। ঠিক আছে? এবারে যেটা আমরা দেখার চেষ্টা করব আরো কিছু রয়েছে। কিন্তু তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রবাদ এবং প্রবচনের ব্যাপারটা। খুব ভালো করে বুঝবেন প্রবাদ প্রবচন বিষয়টা এবং প্রবচন কথার অর্থ কি এবং প্রবাদ কথার অর্থ কি? কেউ বলতে পারবেন? প্রবাদ এবং প্রবচনের মধ্যে পার্থক্য কি? দুটোই আমরা একসঙ্গে বলি কিন্তু আমাদের জানা দরকার যে প্রবাদ কি জিনিস হয় এবং প্রবচন কি জিনিস হয়? বলতে পারবে কেউ? কেউ কি বলতে পারবে? আমরা দুটোকে একইভাবে দেখি কিন্তু দুটো কখনোই এক নয়। এখানটা লেখা আছে ঠিকই বাট আমি দেখতে দেব না কাউকে। তো বলো প্রত্যেকে। প্রবাদ এবং প্রবচন কি জিনিস হয়? উপরে দেখো লেখা হচ্ছে যে প্রবাদ কি এবং প্রবচন কি? দুটো কিন্তু পার্থক্য রয়েছে। দুটো একই বিষয় নয়। ঠিক আছে? প্রবাদ কি জিনিস এবং প্রবচন কি জিনিস? প্রত্যেকে একটু বলবে। জানা আছে কারোর? সুন্দর। আমাদের সুরিয়া খুব সুন্দর উত্তর দিয়েছে। এক কথায় উত্তর দিয়েছে এবং সুন্দর উত্তর দিয়েছে। প্রবচন কথার অর্থ কিন্তু হচ্ছে গিয়ে উপদেশ। প্রবাদ হলো লোকমুখে প্রচলিত। একেবারেই তাই লোকমুখে প্রচলিত। প্রত্যেকেই সুজন বণিক খুব সুন্দর উত্তর দিয়েছে। দুজনেই একদম পারফেক্ট দুটো লাইনে উত্তর দিয়ে দিয়েছে এবং দুজনের উত্তর একেবারেই সঠিক। মানে কোনো ঘোরালো পেঁচালো কথা নেই। সঠিক একদম সরাসরি উত্তর। প্রবাদ হচ্ছে কি সেই বিষয়টা যেটা লোকমুখে প্রচলিত এবং বহুদিন ধরে চলে আসছে যেটিকে প্রবাদ বাক্য আমরা বলে থাকি। প্রবচন ইজ আ ডিফারেন্ট থিং। প্রবচন হচ্ছে উৎকৃষ্ট। উৎকৃষ্টতা কি জিনিস? উৎকৃষ্টতা হচ্ছে জীবনের কোনো বিশেষ শিক্ষাকে প্রবচন বলা হয়ে থাকে। ঠিক আছে? যেটা কোনো যেমন তেমন বিষয় নয়। সেটা হচ্ছে প্রবাদ এবং প্রবচনের মধ্যে পার্থক্য। দেখো কি বলছে? সহজ সরল অথচ শোভন ভঙ্গিতে স্বল্প কথায় গভীর সত্যকে প্রকাশ করা। তবে মনে রাখতে হবে প্রবাদ কোনো বাক্যের অংশ নয়, পুরো অর্থকে প্রকাশ করতে পারে এমন এক শব্দগুচ্ছ। খুব ভেরি ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমাদের অনেক সময় দিয়ে থাকে যে ছোট, ছোট শব্দের মানে করলে সেটাই হয়তো আ মানে হচ্ছে গিয়ে আমাদের প্রবাদ হয়ে ওঠে। কিন্তু প্রবাদ বাক্য কিন্তু সেটা নয়। প্রবাদ বাক্য এমন একটা জায়গা যেটা কিন্তু বাক্যের পুরো অর্থকে প্রকাশ করার ক্ষমতা রাখে। শুধু কথায় চিঁড়ে ভিজবে না মশাই। এটা যদি বলা হয়ে থাকে, এটা হচ্ছে প্রবাদ উৎকৃষ্ট বচনে প্রকাশ পেলে তা হয়ে থাকে কিন্তু প্রবচন। মানে একটা প্রবাদ ধরুন একটু জটিল বলে মনে হবে ১ম এ আমি বিষয়টাকে বললে আরো বেশি সহজ হবে। যখন আমি প্রবাদ এবং প্রবচন দুটো কথা ব্যবহার করছি, প্রবাদ একটা কথাকে বলতে সেটা প্রবাদ হয়ে উঠল। ধরুন শুধু কথায় চিঁড়ে ভিজবে না মশাই। এই কথাটা কোনো একটা অঞ্চলে প্রচালিত ছিল। প্রচলিত হতে সেটা প্রবাদের ইসে এলো। যে এটা সব জায়গায় প্রচলিত। হয়ে গেল প্রবাদ। কিন্তু এই প্রবাদটা প্রবচন হয়ে ওঠে। কখন হয়ে ওঠে? যার মাধ্যমে আমরা কোনো উৎকৃষ্ট কোনো ভঙ্গিকে ব্যাখ্যা করে থাকি। উৎকৃষ্ট কোনো কথাকে ব্যাখ্যা করে থাকি বা উৎকৃষ্ট কোনো তথ্যকে ব্যাখ্যা করে থাকি। শুধু কথায় চিঁড়ে ভিজবে না। এই কথাটার প্রত্যেকে অর্থ বলো একটু। শুধু কথা চিঁড়ে ভিজবে না। প্রত্যেকে একটু বলো। লোকসমালোচের সম্মিলিত অভিজ্ঞতা একেবারেই তাই। শুধুমাত্র না অভিজ্ঞতা যখনই হয়ে ওঠে বলবো একটু এখানটায় আমি সৌমিকে যখনই প্রবাদ লোকসমাজের সম্মিলিত অভিজ্ঞতার ভাবটিকে উঠে যায় এবং সেটা যদি উৎকৃষ্টতাকে ইসে করে প্রোভাইড করে বা প্রেজেন্ট করে তখন সেটা কিন্তু প্রবচনের আকার ধারণ করে। মানে অভিজ্ঞতা যখনই আসছে সেটা কিন্তু জীবনের অনেকটা পর্ব এবং জীবনের শিক্ষাকে প্রকাশ করছে। যখনই এটা জীবন শিক্ষার প্রকাশে আসবে তখন সেটা প্রবচন হয়ে যাবে। ঠিক আছে? খুব সুন্দর। প্রত্যেকের উত্তরই একেবারে খুব সুন্দর। প্রত্যেকে একটু বলো যে শুধু কথায় চিঁড়ে ভিজবে না এটার আমরা অর্থ কি বলবো? শুধু কথায় চিঁড়ে ভিজবে না এটার অর্থ কি বলবো? সুধা কথায় কাজ হবে না। আ প্রুফ দিতে হবে। আচ্ছা। প্রুভ এর কথাটা প্রশ্ন চিহ্ন রাখছে আমাদের কাছে। এটা কি প্রুফ দেওয়ার কথা হলো? নাকি অন্য কিছু বলছে? শুধুমাত্র কথা দিয়ে কোনো কাজ হবে না সম্পন্ন হয় না। আচ্ছা, কাজও করতে হবে। আচ্ছা।
কোথায় হবে না কাজে করে দেখাও। আচ্ছা, বাকিরা? মুখের কথা শুধু নয়, কাজে করে দেখাও। এটা না এক ধরনের সেটা তো আছেই। কাজে করে দেখানো থেকেও আম মানে কি বলতো? এখানে মানুষের একটা আকাঙ্ক্ষা বা লোভকে দর্শায়। ঠিক আছে? কিভাবে লোভকে দর্শায়? যে তুমি শুধু বললে হবে না, বলার পেছনে এমন কিছু জায়গা থাকতে হবে যেটায় তোমার কাজটা কমপ্লিট হবে। মানে কাজের কথা না, এটা মানুষের একটা লোভকে প্রকাশ করে। যে তোমাকে যদি কোনো একটা কাজ করাতে হয়, তাকে সামান্য কিছু দিতে হবে তাহলেই সেই কাজটা হবে। ঠিক আছে? এরকম একটা। অল্পতে কিছু হবে না এটা একেবারেই নয়। আম একেবারে বাস্তবায়িত করা দরকার। তার থেকেও বড় কথা এটা মানুষের লোভ এবং একটা আকাঙ্ক্ষার দিককে দর্শায়। যখন আমি শুধু কথায় চিঁড়ে ভিজবে না মশাই, যদি আমি এটাকে একটা বাক্যে ফেলি ব্যাপারটা এরকম হবে আ যে অ অনেক তো হলো বেয়াই মশাই, আর কতদিন শুধু কথায় চিঁড়া ভেজাবেন? এই যে শুধু কথায় চিঁড়ে ভেজাবেন কথাটা আমি বেয়াই মশাইকে যে বললেন, এ কথার অর্থ হচ্ছে গিয়ে তিনি তার থেকে কিছু এক্সপেকটেশন রাখছেন যেটা আর্থিক বা কোনো ধরনের সচ্ছলতার ইঙ্গিতকে দেয়, যা ইঙ্গিতপূর্ণ এবং যা তার কাছ থেকে কোনো কিছু দাবি করছে। ঠিক আছে? তার কাছ থেকে কিছু এক্সপেকটেশন রাখছে। সেটা যেকোনো চাহিদার উপরে বর্তমান করে। যদি চাহিদার উপর বা লোভের উপর ডিপেন্ডেন্ট করে হয়, তখন সেটা কিন্তু এই জিনিসটাকে দর্শায়। কাজের থেকেও বেশি। এটা কাজকে এক্সপেক্টেড এ রাখে না। রাখে হচ্ছে গিয়ে কোনো ধরনের লোভ বা কোনো মনের সংকীর্ণতাকে। যেখানে মানুষের কথাই তো সমস্ত কাজ হওয়ার কথা, সেখানে মানুষ কথার মধ্যে গিয়ে কোনো এক্সপেকটেশন রাখছে যে তুমি তার জন্য কিছু করবে, তারপরেই তিনি তোমার জন্য কিছু করবেন। শুকনো কথায় আর কিছু কিন্তু হবে না। এই অর্থে। একেবারেই তাই। আ বলছে টাকা দাও কাজ হবে। ঠিক আছে? তো এরকম একটা অর্থে আমাদের একটু পড়ে ভালো করে বুঝে তারপর উত্তর দিতে হবে। ঠিক আছে? আবার দেখো কি বলছে, আর যা বছর, বছর চলে আসছে লোকমুখে তা হয় প্রবাদ। এটা আমরা একটু আগেই দেখলাম যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে সমস্ত কাজকে বোঝানো হচ্ছে, তাই তো? সমস্ত স্তরের কাজকে বোঝানো হচ্ছে। সমস্ত স্তরের কাজকে বোঝানো হচ্ছে এবং পরবর্তীকালে কি সব কাজকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? যে A to Z যাকে বলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অর্থে আমরা কিন্তু প্রকাশিত করছি। তার মানে কি হলো? এটা হচ্ছে গিয়ে প্রবাদ বাক্য। এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ দেখো নির্দিষ্টভাবে কোনো এমন একটা ভাবকে ব্যক্ত করে না যা দ্বারা তুমি জীবনের শিক্ষা পাও। কিন্তু যখন আমি তোমাকে বলি যে আ এই মুহূর্তে কোনো লাইনই মনে আসছে না। তো সেটা কিন্তু আবার কোথাও গিয়ে আমাদের প্রবচন হয়ে যায়। যখন সেটা জীবনের শিক্ষাকে তোমাকে প্রেজেন্ট করে। আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে প্রবাদে জীবনের মর্ম কোথাও কথা কো কোথা হয়ে গেছে এটা কথা হবে। তথা ভারী শব্দে ব্যবহার করা হয় প্রবাদে। এবং এর কিন্তু সাহিত্যে স্থান থাকে। পেয়ে থাকে স্থান। এই মুহূর্তে সাহিত্যে প্রবাদের স্থান পায় কিন্তু প্রবচন অর্থে কিন্তু সাহিত্যের স্থান পাওয়ার কথা। ঠিক আছে? এই কথাটা তোমরা মাথায় রাখবে। আমরা একটু উঠন্তিমূল এই যে এখানে বানানটা ভুল ছিল। উঠন্তিমূল পত্তনে চেনা যায়। জীবনের শুরুর পর্বেই মানুষের ভবিষ্যৎ দেখা যায়। ঠিক আছে? আমরা বলি না এই বাচ্চারা কতদূর যাবে আমরা দেখে বুঝতে পারি? সেটা তোমরা এখন বুঝতে পারবে। দ্বিতীয় বিষয় নাচতে না জানলে উঠোন বাঁকা। মানে নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো। এই অর্থে ব্যবহৃত হয়েছে। এটা এভাবেই অর্থগুলো তোমাকে দাগাতে হবে। তোমার কাছে ৪ টে অপশন দেওয়া থাকবে। সেই অপশনের মধ্যে তোমাকে সঠিক অপশনটা দেওয়া থাকবে কিন্তু খুব কাছাকাছি থাকবে অপশন গুলো। এইটুকুনি আমাদের কোয়েশ্চেন বলছে। ঠিক আছে? ঠিক আছে? গড়ে ওঠার সময় পত্তনে মানে জিনিসপত্র পত্তন কথাটা শোনোনি যে শহরের পত্তন হচ্ছে, নতুন কোন শহরের পত্তন হচ্ছে মানে গড়ে উঠছে। ঠিক আছে? যখন উঠছে তখন থেকেই চেনা যায়। এক মাঘে শীত যায় না। প্রতিকূল অবস্থা সবসময় থাকে না এটা আমরা দেখেছি। গোপে তেল দিয়ে ঘুমানো, নিরুদ্বেগ ভাবে কাটানো। কারোর একটা অডিও রয়েছে, অডিওটা একটু বন্ধ করবেন কাইন্ডলি, ঠিক আছে? যদি কিছু কোয়েশ্চেন না থাকে। গোপে তেল দিয়ে ঘুমানো, নিশ্চিন্তভাবে উদ্বেগহীনভাবে ঘুমানোকে আমরা কি বলছি? গোপে তেল দিয়ে ঘুমানোর কথাকে প্রকাশ করছি, ঠিক আছে? তারপরে আমরা যেটা যাব আচ্ছা, এটা আপনাদের দিয়ে করাবো। কিন্তু এটা আমরা বলে দেব আ বুঝতে পারলাম না। ইঁচড়ে পাকা, অকালপক্ষ কথাটাকে আমরা ব্যবহার করব। মানে যে হচ্ছে গিয়ে খুব অল্প বয়সে পেকে গেছে, যেটা সময়ের জন্য
মানুষের জন্য এবং ব্যক্তিত্ব কারোর জন্যই ভালো না। বিধিবাম, ভাগ্য বিমুখ। ভাগ্য বিমুখ কথার অর্থ কি? ভাগ্য বিমুখ কথার অর্থ কি প্রত্যেকে একটু বলবে? ভাগ্য বিমুখ কথার অর্থ কি? তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নুন আনতে পান্তা ফুরোয়। অসচ্ছল অবস্থাকে প্রকাশ করে। যে আমরা জয় গোস্বামীর একটা কবিতা পড়েছিলাম 'নুন', সেখানে কিন্তু এই ব্যাপারটা আমরা দেখেছিলাম। নুন হচ্ছে সাধারণ বাস্তবিক জীবনের একটা চাহিদাপূর্ণ জায়গা। সেখানে ভাতের খাবার আনতে গিয়ে নুন যদি ফুরিয়ে যায়, সেটা বুঝতে হবে জীবনের সবচেয়ে বা সর্বোচ্চ অসচ্ছল অবস্থাকে প্রোভাইড করে। ধনুক ভাঙা পণ কঠিন শপথকে আমরা ব্যাখ্যা করি। কি করি? ধনুক ভাঙা পণ কঠিন শপথকে আমরা ব্যাখ্যা করি। যে ধনুক ভাঙা পণ আমরা রামায়ণ কাহিনীতে শুনেছিলাম সেই অর্থে। ভাগ্য বিমুখ কথাটা প্রত্যেকে একটু মানে বলবেন, হ্যাঁ? ভাগ্য বিমুখ কথাটা প্রত্যেকে একটু মানে বলার চেষ্টা করবে। দুর্ভাগা হবে, হ্যাঁ? খারাপ ভাগ্য নয় বিষয়টা। যার বিধি বাম সেই অর্থে ব্যবহৃত হয়। এটা একটা মাথায় রাখার বিষয়। খুব কাছাকাছি এই পয়েন্টস গুলো দেব। যার বিধি বাম তার কিন্তু ভাগ্য বিমুখ। মানে ভাগ্য তার থেকে মুখ ফিরিয়েছে সেই ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। তো যার ভাগ্য খারাপ বা প্রতিকূল একেবারেই তাই। দুর্ভাগাও কথাটা ব্যবহার করতে পারে একদম এক্সাক্ট যদি পজিশনে যায় তাহলে দুর্ভাগাটা আনলাকি পারসন ওকে। আফটার দ্যাট আমরা একটু আপনাদের দিয়ে করাবো এটাকে আহ উম একটু দেখবে প্রত্যেকবার, হ্যাঁ? আচ্ছা বাড়াবাড়িটাকে বাদ দেব। বাড়াবাড়িটাকে আমরা এর মধ্যে আনতে পারব না। ঘুণাক্ষরে থেকে আমরা একটু মানে জিজ্ঞেস করব প্রত্যেকে। আশা করছি ধারণাগত জায়গা আমাদের বাংলার সম্পর্কে অনেকেরই থাকবে। সেজন্যই প্রশ্নগুলো রাখা। ১ম যেটা উত্তর করবেন সেটা হচ্ছে গিয়ে ঘুণাক্ষরে। ঘুণাক্ষরে কথার অর্থ কি হবে? ঘুণাক্ষরে কথাটার অর্থ আমরা কি লিখব? না কোনোভাবেই নয়, এভাবে নয়। ঠিক আছে? প্রত্যেকে একটু বলবে। সামান্যতম আচ্ছা। বাকিরা? চুপচাপ ভাবে নয়, সুজন হয়নি। সৃজন হয়নি। ঘুণাক্ষরের অর্থকে আমরা কি বলবো? ঘুণাক্ষরেকে কি বলবো? প্রচুর জন যুক্ত রয়েছে, ঠিক আছে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে যারা ক্লাসে রয়েছে, ইচ অ্যান্ড এভরিওয়ান কে রিকোয়েস্ট করা হবে। সামান্যতম ইঙ্গিত একেবারেই তাই। বিন্দু মাত্র, ঠিক আছে? আমরা কি লিখবো? বিন্দু মাত্র। অর্থাৎ তোমার অপশনে যেটা থাকবে তুমি সেটা বিন্দু মাত্র অর্থে প্রকাশ করবে বা কিছু মাত্রই নয়। যেটা তুমি ইচ্ছে তুমি সেটাকে এখানে সামান্যতম দিয়েছেন অনেকে বাট ব্যাপারটা ঘুণাক্ষরে বলতে চুপচাপ ভাবে ওই অর্থে নয়। আমরা এটাকে বিন্দুমাত্র সে যে জানে না বা বিন্দুমাত্র জানতে পারে না এরকম একটা জায়গা থেকে আমরা প্রকাশ করছি। ঠিক আছে? যা কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। না, হলো না ঠিক। আমরা অর্থটাকে জিজ্ঞেস করেছি। ঠিক আছে? আমরা দ্বিতীয়টা যে যাব ঠোঁট কাটা। ঠোঁট কাটা অর্থে কি প্রকাশিত হচ্ছে? এটা একাধারে কিন্তু বাগধারা বলতে পারেন। ঠিক আছে? ছেলেটি বড্ড ঠোঁট কাটা। আবার কোনো জায়গায় বলা হচ্ছে যে মেয়েটি বড্ড মুখোড়া। এবার কোনো জায়গায় ঠোঁট কাটা, কোনো জায়গায় মুখোড়া শব্দ ব্যবহৃত হচ্ছে। এর মানে তো এটা নয় যে শব্দের সাথে যেটা পরিবর্তন হলো সেটা আম আমাদের অর্থ পরিবর্তন হলে এমনটা নয়। কি হলো অঞ্চল ভেদে কিছু মতাদর্শ পার্থক্য হয়ে গেল। সেটা শব্দের অক্ষরগত পার্থক্য কেবলমাত্র। অর্থগত নয়, হ্যাঁ? ইচ অ্যান্ড এভরিওয়ান স্পষ্ট কথা বলে, স্পষ্টভাষী। যেকোনো কিছু মুখের উপর জবাব আচ্ছা উপর বানানটা ভুল আছে, হ্যাঁ? ওপর দিতে একবারও পেছনে হটে না। আচ্ছা, আমরা খুব ইংরেজি বাংলা ভাষী হতে গিয়ে মানে বাংলা ভাষীরা খুব ইংরেজি এবং হিন্দি ভাষী হয়ে যাচ্ছে। হটে গিয়ে কথাটা দেখে মনে পড়ল। স্পষ্টভাষী হ্যাঁ, একেবারেই তাই। স্পষ্ট কথা বা স্পষ্ট বক্তা বা স্পষ্টভাষী এই ৩ টেই আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? স্পষ্টভাষী। ঠিক আছে? এই কথাটা আমরা নিলাম। ঠোঁট কাটা অর্থে আমরা এটাকে নিতে পারি। ঠিক আছে? না বেহায়া নয়। আ ব্যাপারটা স্পষ্টভাষী। ঠিক আছে? বেহায়া হচ্ছে সে ব্যক্তি যার কোনো কিছুতে লাজ লজ্জা নেই।
লাজ লজ্জাহীন ব্যক্তিত্বকে আমরা বেহায়া বলবো। কারণ সে হয়তো অপরাধজনক কাজ করেছে বা কেউ হয়তো আম ভালো কাজও করতে পারে। মানে কোনো কিছুতেই তার লাজ লজ্জার বিষয় নেই। ঠিক আছে? কিন্তু ঠোঁট কাটা বিষয়টা স্পষ্টবাদী ব্যক্তিত্বকে প্রকাশিত করে। মানে যেখানে দাঁড়িয়ে সে ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলতে পারে এই অর্থে স্পষ্টবাদী। ঠিক আছে? কখনোই মুখরা নয় বিষয়টা। ঠিক আছে? এরকম ভাবে মাথায় রাখতে হবে। আ তারপর আমরা যেটা দেব সেটা হচ্ছে শাখের করাত। শাখের করাত। শাখের করাতের আমরা একটা নির্দিষ্ট অর্থকে পেয়েছি। শাখের করাতের অর্থ ৪ নম্বরে প্রত্যেকে বলবি each and everyone be active, হ্যাঁ? আমরা অনেকক্ষণ ধরে প্রত্যেকে একসঙ্গে কাজ করছি। প্রত্যেকে অ্যাক্টিভ থাকবে। খুব সুন্দর উত্তর যাচ্ছে। একেবারেই তাই। দুদিকেই বিপদ। উভয় সংকট, দুদিকেই বিপদ। দুদিকেই বলো, হ্যাঁ? সব দিকেই নয়, দুদিকেই বলো। আ মানে যতটা এক্সাক্ট করা যায় আমাদের কাছে, হ্যাঁ? আমাদের কাছে কোন অপশনটা থাকবে আমরা তো জানি না। উভয় সংকট অর্থে আমরা কথাটা ব্যবহার করব। ঠিক আছে? উভয় সংকট, সংকট বানান যেকোনো একটি নিতে পারো, সেইটুকুনি। এটা একটা আননোন বাট আমার কাছে বাগধারার বই রয়েছে পুরো একেবারে। আ সেখান থেকে তোমরা একটু বলবে। কাক কাকুর জ্ঞান নেই। কোন একজন ব্যক্তিত্বের কাক কাকুর জ্ঞান নেই। আ ম্যাম সবাই গুগল থেকে জেনে বলছে। তুমি কি করে জানলে? এই কথা এগুলো ঠিক নয়। ঠিক আছে? পরীক্ষা এটা সামনে। করতে, করতে আমাদের হয়ে যায়। আমরা রোজ প্র্যাকটিস করব। গুগল থেকে জেনে বললেও কোনো হবে না। ঠিক আছে? ছোট বড় জ্ঞান নেই। কাক কাকুর জ্ঞান নেই মানে বলো কি? উম আশেপাশে কেউ নেই। হে ভগবান! রাহুল তুমি এই উত্তর কোথা থেকে পেয়েছো? কাক কাকুর জ্ঞান নেই। আ দেখছিলাম হচ্ছিল না বলে। আচ্ছা। কাক কাকুর জ্ঞান নেই। এটা একটু আনকমন হবে। কিন্তু তোমাদের এটা একটা পরীক্ষা আসতে দেখা গেছে। তো আমরা তার জন্য রেখেছি। ঠিক আছে? এবং আমি আমার বইয়েতেও পেয়েছিলাম। আরেকটা পেয়েছিলাম ম্যাও ধরা। ঠিক আছে? ম্যাও ধরার অর্থ আমি তোমাদের এক্ষুনি জিজ্ঞেস করব। কিন্তু কাক কাকুর জ্ঞান নেই। একটু প্রত্যেকে বলবে, হ্যাঁ? দুটো ভিন্ন বস্তুর পার্থক্য বোঝেন। বেসিক পার্থক্য বোঝে না। ঠিক আছে? সাধারণ জ্ঞান নেই এরকম বলতে। ঠিক আছে? সাধারণ পার্থক্য বুঝে না। এই সাধারণ পার্থক্য বোঝে না বলতে আমরা হয়তো শব্দ পেলাম না বলে সাধারণ পার্থক্য বললাম। বাট সাধারণ পার্থক্য বোঝে না বলতে কি বোঝাচ্ছে বলতো? যে যার বেসিক সেন্স নেই। ঠিক আছে? যে কাকে কি বলতে হয় এইটুকুনি বুদ্ধি তার মধ্যে নেই। এরকম একটা অর্থ বোঝাতে আমরা কাক কাকুর জ্ঞান নেই কে বোঝাচ্ছি। ঠিক আছে? একেবারেই তাই। ভালো-মন্দ প্রলয় খুব সুন্দর একটা উত্তর দিচ্ছে যে ভালো-মন্দ কিছুই বোঝে না। ভালো-মন্দ জ্ঞান নেই। এটাও আমরা পাশাপাশি লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। যে ভালো-মন্দ বোঝে না। ভালো-মন্দ কিছুই বোঝে না। অনেকে দেখলাম দিয়েছে যে আ আম আ একজন দেখলাম যে ছোট বড় জ্ঞান নেই। সেটাও একই অর্থে প্রকাশিত আমরা বাংলাকে অনেকভাবে প্রকাশ করতে পারি। সেইভাবেই আমরা প্রকাশ করব। এবার যেটা থাকবে ৬ নম্বরে। একটু বলো তো মেয়াও ধরা এটা তোমাদের এসছে জানো? একটা বড় একটু পরীক্ষা এসেছিল কিন্তু এটা তোমাদের এসছিল। মেয়াও ধারা having no sense সবাই ইংরেজি হয়ে এসছে। একেবারেই তাই। অমর্ত্য কমন সেন্স নেই। একেবারেই তাই। মেয়াও ধারার উত্তর কে করবে? ভান করা নয়। মেয়াও ধারার উত্তর বলো দেখি। আমরা প্রত্যেকদিনই না একটু বাগধারাকে চর্চায় রাখবো। কারণ সমার্থক শব্দ, বাগধারা এবং বিপরীতার্থক শব্দ যেভাবে এসেছে আ ঠিক আছে? সেভাবে অন্য কিছুকে আসতে দেখা যায়নি। ঠিক আছে?
অন্য কিছুকে আর এইভাবে আসতে দেখা যায়নি। আচ্ছা, বাকিরা কি বলছে? কোয়েশ্চেন পেপারে কপি থাকলে দেবেন একটু। হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে কপি আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে, হ্যাঁ। আমাদের যে ১০টা কোয়েশ্চেন এসেছিল সেটার আছে। সাবজেক্ট গুলো কোয়েশ্চেন প্যাটার্ন দেখতাম একেবারে ঠিক আছে। দায়িত্ব নেওয়া, নট অনলি দায়িত্ব নেওয়া, ঠিক আছে? প্রত্যেকে বলো দেখি একটু। খুঁজতে গেছো সকলে? কোথায়? ম্যাও ধরার উত্তর বলো প্রত্যেকে। প্রত্যেকে চলে এসো এদিকে। ম্যাও ধরার উত্তর প্রত্যেকে একটু বলো। কি মনে হচ্ছে ম্যাও ধরা কি হতে পারে? বাগে আনা না হয়নি। সবাই গুগল খুঁজতে ব্যস্ত। গুগল খুঁজলে হবে না। তো বলো। আজ জানলাম বাংলা একদমই জানি না। না, না বাংলা আমরা সবাই জানি। ঠিক আছে? একটু সুন্দরভাবে জানতে হবে জাস্ট। হ্যাঁ, সাদা করে দিয়েছি মনে হয় এখন, তাই না? হ্যাঁ, সাদা করে দিয়েছি। দাঁড়াও, আমি একটু লিখে দিই। মেয়াও ধরা। ঠিক আছে? অসম্ভবকে সম্ভব করা। একটাও ঠিক উত্তর আসছে না কিন্তু, ঠিক আছে? একটাও ঠিক উত্তর আসছে না। আমরা মেয়াও ধরা কথার একটু বলি। ঝুঁকিপূর্ণ কাজ দায়িত্ব নিয়ে করা, হ্যাঁ? ঝুঁকিপূর্ণ কাজ দায়িত্ব নেওয়া বা কাজের দায়িত্ব নেওয়া বা বিপদে যাওয়া। মানে বিপদে নিজে চলে যায় না? বিপদে যাওয়া ওরকম অর্থে প্রকাশিত হয়েছে। ঠিক আছে? আ ঝুঁকি নেওয়াটা খুব পলকা হয়ে গেল। মানে ঝুঁকিপূর্ণ কাজের কেউ দায়িত্ব নিচ্ছে তাকে আমরা সেই অর্থটাকে আমরা বলছি মেয়াও ধরা। ঠিক আছে? আমরা দেখি আমাদের কাছে আর কোনো বাগধারা আছে কিনা। তাহলে আমি একটু তোমাদের সাথে কথাবার্তা বলতে সুযোগ পাবো। আচ্ছা, সমার্থক শব্দ এটা ওটা এগুলো আমরা পরের দিন করব। আমরা আর কিছু বাগধারার উপর কাজ করি। ঠিক আছে? একটা ফাঁকা পেজ দরকার। যেটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, একটা ফাঁকা পেজ আছে। আমরা কিছু কোয়েশ্চেন করি তাহলে একটু বাড়িয়ে? করা যাক তাহলে? আচ্ছা তুমি বলেছিলে, কি উত্তর বলেছিলে বলো তো? শুধু ঝুঁকি নেওয়া? অর্ধেক উত্তর বললে হবে না, পুরো উত্তর বলতে হবে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কাজ হলে তো আমরা অন্য কিছুও বলতে পারতাম। কিন্তু মেয়াদ ধারা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ দায়িত্ব হিসাবে নিয়ে করা। ঝুঁকিপূর্ণ কাজে ঢুকে গেলাম এমনটা নয়। চলুন। তাহলে আর কিছু কাজ করা যাক? নইলে আমরা ভেবেছিলাম ১ ঘন্টায় শেষ করে দেব, জানো তো? মানে আমাদের ক্লাসগুলো সব ১ ঘন্টা হয় তো, ঠিক আছে? আচ্ছা, একটা সুন্দর দেখে কিছু করানো যাক, ঠিক আছে? আচ্ছা, আস্তিন গুটানো। আমাদের তারপরে কোয়েশ্চেন হচ্ছে যে একটু চলে আসি। দেখবে, আস্তিন গুটানো, হ্যাঁ? প্রত্যয় কবে করাবো? প্রত্যয় কি আসবে? মনে হয় করানো দরকার? তাহলে করিয়ে দেবো। ঠিক আছে? আস্তিন গুটানো। প্রত্যেকে বলবে একটু। আস্তিন গুটানো। উত্তর করো প্রত্যেকে। দেখো, চাপ তো প্রত্যেক পরীক্ষা, নট অনলি ফর টেকনিক্যাল পরীক্ষা, ঠিক আছে? যখন তোমার ১ নম্বরের জন্য বা হাফ নম্বরের জন্য চাকরিটা হবে না, দেন ইউ ফিল কি আমি যদি করে নিতাম হয়ে যেত। ঠিক আছে? এবারে এজন্য আমি বলেছি, বাংলাতে আমরা কাজ যখন করব, ধরো ১ ঘন্টা পড়াশোনা যদি করি, ইচ অ্যান্ড এভরিওয়ান কে বলছি, ১ম দিনেই বলছি, আমরা তো বাংলা ১০ নম্বর আছে, বাকি তোমার কাছে বৃহৎ সংখ্যক একটা নাম্বার পড়ে আছে। বাংলার ধরন ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা জানি। ঠিক আছে? এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যেইটুকুনি তোমরা এখানে করছো এটা অব্দিই সীমাবদ্ধ রাখো। মানে এটাতে বাড়িতে গিয়ে পড়াশোনা করা এবং এর উপরে চর্চা করার সময় কিন্তু তোমাদের কাছে নেই। তোমাদের বাকিগুলোকে বহুত হার্ড সাবজেক্টকে তোমাদেরকে দেখতে হবে। আমার মতানুসারে হার্ড, যেহেতু আমি একজন বাংলার মানুষ, ঠিক আছে? কারণ আমি অত হিসেব নিকেশের বিষয়টা অতটা বুঝি না। এই হচ্ছে বিষয়।
তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের এইটুকুনি বলব, আমি যদি তোমাদের ১ ঘন্টা ক্লাস নিয়ে থাকি, সপ্তাহে ২ ঘন্টা ক্লাস নিয়ে থাকি, এই ২ ঘন্টাই তোমার বাংলা পড়ার একটা জায়গা হোক। তোমার ১০ নম্বরও থাকছে, তোমার পড়াও হচ্ছে, রিভাইজও হচ্ছে, প্র্যাকটিসও হচ্ছে। এবং তার সাথে, সাথে যেটা হচ্ছে তোমাকে এক্সট্রা করে সময় প্রোভাইড করতে হচ্ছে না এর জন্য। আমি শুধু এইটুকুনি বলব। তো কাজে লেগে পড়া বা আচ্ছা হ্যাঁ, রেকর্ডেড থাকবে। প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকবে। আ আমি তার জন্য সকলকে বলব যে এইটুকুনি যেখানে এইটুকুনি করছেন এখান থেকেই শেষ করুন। ঠিক আছে? বাংলার জন্য বিশেষ করে আরো একবার করে পড়া এবং আ আমরা আশা রাখছি যে কোয়েশ্চেন গুলো আমরা পাবো সেগুলো আমাদের নোন জায়গা থেকে পাবো এবং সেটা যদি একটু চর্চার মধ্যে রাখা যায়, বিষয়টা আমাদের খুব একটা বেশি আ কি বলবো হার্ড লেভেলে যাবে না পরীক্ষার অন্যান্য কোয়েশ্চেন এর তুলনায়। আপনাদের নির্দিষ্ট এই পরীক্ষার। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ক্লাসগুলো করুন। আমি এটুকুনি এস্যুর করতে পারি যে তার মধ্যে আপনি প্রশ্নপত্র পাবেন। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমি বলি না ঠিকই, বাট এই পরীক্ষার জন্য বলতে পারি কারণ এই পরীক্ষার কোয়েশ্চেন আমি অনেকবার করে দেখেছি, বারবার করে দেখেছি। সো দ্যাটস ওয়াই আমি এর সাপেক্ষে এই কথাগুলো বলতে পারি। চলুন, চলুন প্রত্যেকে উত্তর করুন। কালি সরু দেখতে খুবই সমস্যা হচ্ছে। আমার মতো চোখের সমস্যা নাকি? এটাকে আহ ঠিক করে কি করে এটা তো আমার জানা নেই গো। নইলে ঠিক করে দিতাম। ঠিক আছে? উম যাই হোক বলো, আস্তিন গুটানো কথার অর্থ কি? আস্তিন গুটানো। প্রত্যেকে আস্তিন গুটানো। কারোর কাছে উত্তর পাওয়া গেল না? না, একেবারেই নয়, পালানো নয়। আস্তিন গুটানো কথার অর্থ কি? আস্তিন গুটানো। প্রিপেয়ারিং ফর আ ডিফিকাল্ট সিচুয়েশন। নট লাইক দ্যাট কোনো কাজের শেষ টাইম না। মারমুখো হয়ে থাকা। আমি একটু মানে যখন ইসেতে প্রোভাইড করব, যখন আমি এটা কোনো একটা শব্দে প্রোভাইড করব, বাক্যে প্রোভাইড করব, মারমুখো হয়ে থাকা। ঠিক আছে? এই উঠলো, এই মেরে দিল। ব্যাপারটা হচ্ছে কি এরকম। ধরো তোমাকে এরকম দিলাম, সে তো সর্বদা আস্তিন গুটিয়েই রয়েছে। মানে মারমুখো হয়ে রয়েছে। কোনো একটা বিষয়ের জন্য অলওয়েজ প্রিপেয়ার হয়ে রয়েছে যে আসবে তো মেরে দেব। মারামারি করতে উদ্যত থাকা। ঠিক আছে? মানে ওই যে আমাদের বাংলায় একটা কথা আছে না? যে বা হচ্ছে গিয়ে কোঁচা উঠিয়ে পালানো, ধুতির কোঁচা উঠিয়ে পালানো। বিষয়টা অনেকটা সেরকম। সে রেডি রয়েছে, প্রিপেয়ার রয়েছে। আ এই মারমুখো হয়ে থাকা রয়েছে। যে আসলেই সে মারামারিতে উদ্যত হবে এরকম। ঠিক আছে? একটু তারপরে যাই, একটু তারপরে যাই প্রত্যেকে চলে আসো ইন্দ্রপতন, হ্যাঁ? ইন্দ্রপতনে চলে আসো প্রত্যেকে। ইন্দ্রপতন। সেকেন্ড কোয়েশ্চেন ইন্দ্রপতন। প্রত্যেকে একটু উত্তর করবে ইন্দ্রপতন। আমরা একটু অপশন দিই নইলে বিষয়টা প্রত্যেকের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা একটু অপশন দিই। বিখ্যাত ব্যক্তির মৃত্যু। খারাপ সময়। ইন্দ্রকে স্মরণ করা। এই তিনটের মধ্যে কোনটা? ফেমাস কাউকে হারানো, আচ্ছা। এই তিনটের মধ্যে কোনটা প্রত্যেকে বলো? ইন্দ্রপতন। ইন্দ্রপতনে ২ এর ১, ২ এর ২ নাকি ২ এর ৩? এভাবে প্রত্যেকে উত্তর দেবে তাহলে আমি উত্তরটা বুঝতে পারবো। ২ এর ১, ২ এর ২ নাকি ২ এর ৩? ২ এর ১ প্রত্যেকের উত্তর যাচ্ছে। ইচ অ্যান্ড এভরিওয়ান বি অ্যাক্টিভ। প্রত্যেকে উত্তর করবে ২ এর ১, ২ এর ২ নাকি ২ এর ৩? ২ এর ১, ২ এর ২, ২ এর ৩ একেবারে সুন্দর প্রত্যেকে। বিখ্যাত ব্যক্তির মৃত্যু অর্থে আমরা ইন্দ্রপতন কথাটিকে ব্যবহার করি। ঠিক আছে? ইন্দ্রকর্তন পতন কথাটিকে ব্যবহার করি। আমরা একটু নতুন কিছু করি। ঠিক আছে? এবার একটা প্রবাদের উত্তর আমরা তোমাদের থেকে জানতে চাইবো। প্রবাদটা কিরকম আমি একটু বলি। হচ্ছে যে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে। উদর পিণ্ডি বুধোর ঘাড়ে। আমরা এটাকে প্রবাদ প্রবচন হিসাবে ব্যবহার করতে পারি
যেটা কিন্তু একটা সেন্টেন্সে বাক্যের অর্থকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে? উদর পিণ্ডি বুধর ঘাড়ে। আমরা একটু লিখি, তোমরা একটু আইডিয়া করে বলো যে কি হতে পারে? লিখছি আমরা, হ্যাঁ? উদর পিণ্ডি বুধর ঘাড়ে। এটা কিন্তু একটা উক্তি হিসাবে আমরা ব্যবহার করি। অর্থাৎ প্রবচন অর্থে আমরা ব্যবহার করতে পারি। একজনের কাজের দায়িত্ব অন্যজনকে এক জিনিসের ওপর দেওয়া, এর জিনিসের ওপর দেওয়া। ঠিক বুঝলাম না। আগে গড়া সুরিয়া দাস বুঝতে পারলাম না। একজন কাজের দায়িত্ব অন্য কারোর ওপর দেওয়া। একজনের দায়িত্ব আরেকজনের উপর দেওয়া। খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। প্রত্যেকে বলছে খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। একটু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দাও দেখি। উদর পিণ্ডি বুধর ঘাড়ে। আমরা একটু উত্তর দিই। আমরা হচ্ছে উত্তর দেব যে একজনের দোষ অন্যজনের ঘাড়ে চাপানো। একের দোষ অন্যের ওপর চাপানো। ঠিক আছে? একের দোষ অন্যের ওপর চাপানো। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে? আর একটা দুটো করি আমরা আজকে শেষ করব। ঠিক আছে? একটা দুটো করে আমরা আজকে শেষ করব। একটা দুটো একটু দেখি কি করা যায়। আচ্ছা, কেল্লা ফতে কথার অর্থ কি? কেল্লা ফতে, কেল্লা ফতে এটা কিন্তু বাগধারা অর্থে ব্যবহৃত হবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হবে। অপশন থাকলে বলে দিতাম। আচ্ছা, বাজি মাত জয় করা। বাহ! এই কথাটার উত্তর কি করে জানলে তোমরা? বাকিদের কি মনে হচ্ছে? তারা কি ঠিক বলছে যারা উত্তর বলছে? কেল্লা ফতে কথার অর্থ কি? কেল্লা ফতে। আচ্ছা, তোমাদের বানান ভুলও কিন্তু আসে। ঠিক আছে? বানান ভুলও কিন্তু আসে। বানান সম্পর্কে প্রত্যেকে সতর্ক থাকবে। বানান ভুল সম্পর্কে প্রত্যেকে সতর্ক থাকবে, হ্যাঁ? বাজিমাত করা, জয় করা। বাকিদের কি মতামত? একেবারেই তাই। খুব সুন্দর। প্রত্যেকে একেবারে সঠিক উত্তর দিয়েছো। অর্থাৎ চরমতম সাফল্য লাভ করা বা হচ্ছে যে জয়লাভ করা, হ্যাঁ? চরম সাফল্য বা এটা আমরা নিতে পারি। দ্বিতীয় যেটা নিতে পারি সেটা হচ্ছে গিয়ে জয়লাভ করা। যেকোনো বিষয়ে জয়লাভ করতে পারে। ঠিক আছে? আর একটা আমরা করাবো আমাদের শেষ আজকের আমাদের শেষ প্রশ্ন হবে গোকুলের ষাঁড়। আমি একটু মুছি, তোমরা উত্তর দাও। গোকুলের ষাঁড়। গোকুলের ষাঁড়। প্রত্যেকে উত্তর দেবে গোকুলের ষাঁড় সম্পর্কে। ম্যাম পিডিএফ কোথায় পাবো? পিডিএফ তো আমার মনে হচ্ছে অ্যাপে পাবে। এটা একটু স্যার তোমাদের বলে দেবেন। হ্যাঁ, এই পিডিএফ বা বাকি সমস্ত তথ্য বা ডিটেলস এখানের যেই গ্রুপে তোমরা যুক্ত হয়েছো সেই গ্রুপের সমস্ত ডিটেলস কিন্তু স্যার তোমাদের দেবেন। ঠিক আছে? পিডিএফ কোথায় পাবে, রেকর্ডেড ভার্সনের ক্লাস কোথায় পাবে, কদিন ক্লাস হবে, কটা থেকে ক্লাস হবে, সমস্ত ডিটেলস স্যার কিন্তু দেবেন। ঠিক আছে? গোকুলের ষাঁড়। ঠিক আছে? গোকুলের ষাঁড়। একটু অপশন দিয়ে দিই আমরা। অনেক কষ্ট করছে ছেলেমেয়েরা। একটু বলবো, হ্যাঁ? এটার দুটো অর্থ হতে পারে, হ্যাঁ? গ্রামের ষাঁড়। ৩ নম্বর যেটা
ভবঘুরে। অলস ব্যক্তি না, অলস ব্যক্তি হবে না, ঠিক আছে? অলস ব্যক্তি হবে না। গোকুলের ষাঁড়ের উত্তর আমরা দেব। ভালো করে দেখো, উত্তরের প্রথমে শেষের দিকে চেঞ্জ হয়ে গেছে। ১, ২, ৩। কোনটা আমাদের উত্তর হবে? ১ এর ১ হবে, ১ এর ২ হবে, ১ এর ৩ হবে। গোকুলের ষাঁড়ের অর্থ বা বাগধারা অর্থ আমরা কি নেব? যে ব্যক্তি সবার ক্ষতি করে বেড়ায়, গ্রামের ষাঁড়কে বোঝাবে, নাকি ভবঘুরে নয় এমন ব্যক্তি? ১ এর ২ গ্রামের ষাঁড়, ৩ ভবঘুরে নয় এমন ব্যক্তি, ১ এর ১ ১। বাকিরা প্রায় ৪০ জন যুক্ত রয়েছ। ইচ অ্যান্ড এভরিওয়ান বি অ্যাক্টিভ। ১ এর ৩, আচ্ছা। বাকিরা খুব ভালো করে দেখো কিন্তু অপশনস গুলো। পারবো না, অপশন দেওয়ার পরেও পারবো না, সবার ক্ষতি করে বেড়ায় এরকম ব্যক্তি। আচ্ছা, ১ এর ক, ১ এর ১, ১ এর ক, ১ বা ১ এর ২, ৩ যা তোমার যেটা ঠিক মনে হয় সেটা তুমি বলবে। ঠিক আছে? বেশিরভাগ জনের উত্তর কিন্তু একেবারে সঠিক। অর্থাৎ সবার ক্ষতি করে বেড়ায় এমন ব্যক্তি। দেখো, এটার ৩ টে মানে হবে, জেনে রাখবে। এগুলো জানা বা পড়ানো এই কারণেই। কখন সঠিক উত্তর কোনটা দেয় বা তোমাদের যদি বলে দেয় যে কোন উত্তরটা হবে না এরকম দাগাতে, তাই সেটা হবে সেটা জেনে রাখো। সবার ক্ষতি করে এমন ব্যক্তি, সবার ক্ষতি করে এমন ব্যক্তি। এটা গোকুলের ষাঁড়ের অর্থ। দ্বিতীয় যে অর্থ হচ্ছে গিয়ে নিষ্কর্মা। নিষ্কর্মা যে কাজ করে না। ভবঘুরে যে সারাক্ষণ ঘুরে বেড়ায়, কোনো কাজ নেই, ভবঘুরে। এই প্রত্যেকটা অর্থে গোকুলের ষাঁড় কিন্তু ব্যবহৃত হবে। যত্রতত্র ঘুরে বেড়ায় এমন ব্যক্তি, যার সারাদিন কাজ নেই এমন ব্যক্তি, যে সবার ক্ষতি করে বেড়ায় এমন ব্যক্তি, এই প্রত্যেকটা অর্থে গোকুলের ষাঁড় কথাটা ব্যবহার হবে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা প্রবাদ প্রবচনের ক্ষেত্রে আমরা একটু আলোচনা ভিত্তিক রাখবো। ঠিক আছে? প্রত্যেকদিনই আমরা চেষ্টা করব যে কোয়েশ্চেনের মধ্যে ৪ থেকে ৫টা প্রবাদ প্রবচন তোমাদের সাথে আলোচনা করার বা টপিকে রাখার। তো আজকের ক্লাস আমরা এই অবধি রাখবো। আমরা কিভাবে ক্লাস করব, কিভাবে ডিটেইলস সমস্ত কিছু আমরা ক্লাসের শুরুতেই দিয়েছি। যারা রেকর্ডেড ভার্সনে দেখবেন তারা অবশ্যই জেনে নেবেন এবং বুঝে নেবেন। আ আজ এই থাক, একেবারেই তাই। আজকে এইটুকুনি থাকবে আমাদের ক্লাস। যাই হোক, তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। অবশ্যই সমস্ত ডিটেইলস তোমরা নির্দিষ্ট যে গ্রুপের থেকে যুক্ত হয়েছে সেই গ্রুপে অবশ্যই দেখতে পাবে এবং জানতে পারবে। চেষ্টা করবে, প্রত্যেকে বলবো যারা প্রিপারেশন শুরু করেছেন, ধৈর্য সহকারে প্রত্যেকটা বিষয়কে শিখুন, জানুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। অবশ্যই জানান যে ক্লাসটা কেমন লাগছে, কিভাবে করালে আপনাদের আরো সুবিধা হয়। সপ্তাহে ২ দিন আমি আপনাদের সাথে যুক্ত থাকবো। ১ ঘন্টা করে আমি আপনাদের ক্লাস নেব এবং ১ ঘন্টায় বাংলার প্রিপারেশন নেবেন আপনারা। আমি এটুকুনি রিকোয়েস্ট করব, কারণ আপনাদের যে পরিমাণ টার্মস অ্যান্ড কন্ডিশনস এর পরীক্ষা হবে এবং যেভাবে আপনারা পরীক্ষা দেবেন তার ভ্যালুয়েশনটা অনেকটা বেশি বাংলার তুলনায়, ঠিক আছে? কিন্তু যেহেতু বাংলা ১০ টা নাম্বার আপনার জীবনে পরিবর্তন আনতে পারে বা অন্যান্য সাবজেক্টেরও ১০ টা নাম্বার আপনার জীবনকে পরিবর্তিত করতে পারে, সেখানে দাঁড়িয়ে প্রতিটি নাম্বার আমাদের কাছে ইম্পোর্টেন্ট। সো বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। যখন তৈরি হতে শুরু করেছেন অবশ্যই নিজের বেস্টটুকু দেবেন। কাজের মধ্যে থেকে বেস্টটুকু দেবেন, কাজের বাইরে থেকে বেস্টটুকু দেবেন। শুধু এইটুকুনি বলব। তো নেক্সট টপিক প্রবাদ প্রবচনের কিছুটা অংশ থাকবে। এছাড়া আমরা ব্যাকরণের একটি বিভাগকে রাখার চেষ্টা করব। ঠিক আছে? এভাবে একটা, একটা করে বিষয়পত্র আমরা শেষ করব। আমরা জানিয়েছি যে ব্যাকরণের কোন, কোন বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় রাখছি। ঠিক তেমনই ভাবে আনসিন প্যাসেজের কিছু বিষয় আমরা রাখবো এবং তার সাথে, সাথে সাহিত্যের কিছু কথকথা আমরা কিন্তু আলোচনায় রাখবো। যাই হোক, সকলকে অনেক, অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। অ্যান্ড বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। আমার নাম নন্দিতা ঘোষ। অনেকে হয়তো জেনে থাকবেন, না জেনে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে? সকলকে গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য, ক্লাসটি করার জন্য অনেক, অনেক ধন্যবাদ সকলকে। নমস্কার।